बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बाराकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, আমরা কার্যবিধি আইনের অলরেডি 156 ধারা পর্যন্ত পড়েছি। আজকে 57 থেকে সামনের দিকে যাব, অল্প ধারা পড়াবো। এবং দণ্ডবিধি আইনের 95 ধারা পর্যন্ত পড়েছি, সাথে আত্মরক্ষার অধিকারের সংজ্ঞা পড়েছি। আজকে আত্মরক্ষার অধিকারের বিভিন্ন যে ক্ষেত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ধৈর্যের সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ফৌজদারি কার্যবিধি আইনে যে ধারাগুলো পড়েছি এগুলো একটু রিভিশন দেই, রিভিশন দিলে জিনিসটা ভালো লাগবে। 4 কতে অ্যাডভোকেট, কয়ের ক অ্যাটর্নি জেনারেল, খতে জামিনযোগ্য জামিনের অযোগ্য, গতে অভিযোগ, জতে নালিশ, টতে অনুসন্ধান, ঠতে তদন্ত, চতে আমলযোগ্য অপরাধ, ঢাকার ডতে আমলের অযোগ্য অপরাধ। 42-এ জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সহায়তা করবে। 45-এ অপরাধের সংবাদ দিয়ে সহায়তা করবে। যদি সংবাদ না দেয় 176 ধারা মোতাবেক তারা অপরাধ করছে বলে গণ্য হবে। এখানে বাধ্য ব্যক্তিদের কথা বলা হয়েছে, অর্থাৎ গ্রামের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার যারা আছে তারা। 46 থেকে আপনার 67 ধারা পর্যন্ত আলোচনা করছে গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার সম্পর্কে। 46-এ গ্রেপ্তারের সংজ্ঞা, 47-এ অনুমতি নিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করতে হবে, 48-এ অনুমতি না দিলে দরজা জানলা ভাঙিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন, 85 অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, 51-তে আটক ব্যক্তির দেহ তল্লাশি, 52-তে মহিলার দেহ তল্লাশি, 53-তে আপত্তিকর অস্ত্র পাওয়া গেলে তখনকার কার্যপদ্ধতি কি হবে। আসামি গ্রেপ্তার করার পরে যদি আপনি টাকা খেয়ে আসামিরে ছাড়িয়ে দেন, 213-তে আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। যে ব্যক্তি টাকা দেবে সে 214-তে অপরাধ করছে বলে গণ্য হবে। অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে 220-এ অপরাধ করছে বলে গণ্য হবে। আসামি যদি গ্রেপ্তার না করেন 221-এ আপনি অপরাধী। দণ্ডপ্রাপ্ত বা পরোয়ানাভুক্ত আসামিকে যদি আপনি গ্রেপ্তার না করেন 222-এ অপরাধী। গ্রেপ্তার করার পরে আপনার দায়িত্ব কর্তব্য অবহেলায় আসামি যদি পালিয়ে যায় আপনি দণ্ডবিধির 223-এ অপরাধী। আর গ্রেপ্তার করার সময় আসামি পালিয়ে গেলে বা গ্রেপ্তারে বাধা দিলে বা পলায়নের চেষ্টা করলে আসামির অপরাধ 214। আসামি ব্যতীত অন্য কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রেপ্তারে বাধা প্রদান করলে ওই সকল ব্যক্তি 225 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। 55-তে থানার ওসি কর্তৃক 3টি ক্ষেত্রে বিনা পণায় গ্রেপ্তার, 56-তে অধস্তন অফিসার কর্তৃক বিনা পণায় গ্রেপ্তার, 57-তে আমলের অযোগ্য অপরাধীকে বিনা পণায় গ্রেপ্তার, 59 ধারায় জনসাধারণ কর্তৃক 2 শ্রেণীর ব্যক্তিকে বিনা পণায় গ্রেপ্তার, 61-তে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, 68 থেকে আপনার এই 66-তে আছে পুলিশ হেফাজত থেকে পলায়ন করলে পুনরায় তাকে অনুসরণ করে গ্রেপ্তার। 67 ধারায় বলতেছে 66 ধারা গ্রেপ্তার করার ক্ষেত্রে কার্যবিধির ওই 47, 48, 49 ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে। 68 থেকে 74 সমন সম্পর্কে আলোচনা করছে। আর 75 থেকে 86 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে আলোচনা করছে। 87-তে হুলিয়া, 88-তে কোরক, 89-তে কোরককৃত সম্পত্তি প্রত্যার্পণের নিয়ম, আর 90-তে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি, আর 96, 97 তল্লাশি পরোয়ানার সংজ্ঞা, 97-তে তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ, 98-তে চোরাই মাল উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, 99 কতে অবৈধ প্রকাশনা বাজেয়াপ্ত যেগুলো ঘোষণা করা হয়েছে এগুলো উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ করতে পারে। আর এই আইনের 102-3 তল্লাশি সাধারণ নিয়ম বা বিধানবলী কি? এই আইনের 106-7 শান্তি রক্ষার মুচলেকা, 108-9-10 সদাচরণের মুচলেকা, 127 থেকে 132 বেআইনি সমাবেশ সম্পর্কিত বিষয়ে আলোচনা করছে। 127 ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অফিসার মৌখিক নির্দেশ দেবে। 128-এ বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবে। 129-এ সামরিক শক্তি তলব করা যাবে। 130-এ সামরিক বাহিনীর অফিসারের কর্তব্য। 131-এ সামরিক বাহিনীর অফিসারের ক্ষমতা। 132-এ কোন কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা যাবে না। 144 ধারায় বলতেছে জরুরি আদেশ, হ্যাঁ, জেলা ম্যাজিস্ট্রেট জারি করে। এবং মেট্রো এলাকায় এই বিধান প্রযোজ্য হয় না। অনধিক 2 মাসের বেশি এই আদেশ জারি করা যায় না। আর 145 থেকে 148 ধারা পর্যন্ত আলোচনা করছে স্থাবর সম্পত্তি নিয়ে কলহ বা বিরোধ দেখা দিলে তখনকার ম্যাজিস্ট্রেটের ভূমিকা কি বা দায়িত্ব কর্তব্য কি। এই আইনের 149 থেকে 153 ধারা পর্যন্ত আলোচনা করছে প্রিভেন্টিং পুলিশিং, অর্থাৎ অপরাধ দমনে পুলিশের ভূমিকা কি। 149 যে কোনো অপরাধ পুলিশ অফিসার প্রতিরোধ করবে। 150 ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রতিরোধ করবে। 151-তে
যারা আমলযোগ্য অপরাধ করবে এমন সন্দেহ হলে পুলিশ বিনা বর্ণায় গ্রেপ্তার করে অপরাধ প্রতিরোধ করবে। 152তে বলতেছে যে আপনার স্থাবর সম্পত্তির সরকারি সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হলে সেগুলো প্রতিরোধ করে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। 153 ধারায় আপনাকে বলতেছে যে থানা এলাকার মধ্যে কোনো অবৈধ বাটখারা পরিমাপ এগুলো পাওয়া গেলে থানার ওসি তল্লাশি করতে পারবে, আটক করতে পারবে, জব্দ করতে পারবে, আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই আইনের 14 অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পুলিশের চাকরি করি এই বিষয়গুলোই এখানে আলোচনা করছে, অর্থাৎ এখানে আলোচনা করছে আপনি কিভাবে তদন্ত করবেন, তদন্তের উদ্দেশ্য কি, তদন্তের ক্ষমতা কি, কে তদন্ত করতে পারে, কোন কোন পদ্ধতিতে তদন্ত করতে হয়, ঘটনাস্থলে যাইয়ে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়গুলো কি কি, তদন্তের প্রক্রিয়া বা বিধিবিধানগুলো কি কি, সবই এই অধ্যায়ে আলোচনা করছে। এই অধ্যায়টা হচ্ছে পুলিশের পদোন্নতির মেরুদণ্ড, অর্থাৎ প্রত্যেক বছর এই অধ্যায় থেকে 4 থেকে 5টা এমসিকিউ আসে এবং রিটেনে একটা প্রশ্ন একেবারে কম্পালসারি থাকেই। ঠিক আছে? কোন অধ্যায়? 14 অধ্যায়, অর্থাৎ কার্যবিধির 154 থেকে 176, 100% ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে পৃথিবীতে যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমাদের আয়ত্তে রাখতে হবে। 154তে যেটা আপনাদেরকে আমি আগে গত ক্লাসে পড়াইছি যে আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে ওসি মামলা রেকর্ড করবে, স্যার মামলা রেকর্ড করবেন। আর এই 155তে বলতেছে যে অধর্তব্য অপরাধ কিভাবে আপনি তদন্ত করবেন এই প্রক্রিয়ার কথা। এগুলো আমরা কালকে পড়াইছিলাম। আজকে আমরা পড়বো 156 থেকে। আমরা একটা জিনিস মনে রাখবো যে মামলা সাধারণত আছে দুই প্রকারের মামলা হয়। একটা আছে শেয়ার মামলা, একটা আছে জিয়ার মামলা। কোর্টে যে মামলা হয় সেটা শেয়ার মামলা, থানায় সরাসরি যে মামলা হয় সেটা আছে জিয়ার মামলা। ঠিক আছে? জেনারেল রেজিস্টার্ড আর ওটা হচ্ছে কি কোর্ট রেজিস্টার্ড নাকি। তো এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে তদন্ত পুলিশ অফিসার সাধারণত করতে পারে আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে, কিন্তু আমলের অযোগ্য অপরাধ পুলিশ সাধারণত তদন্ত করতে পারে না। পারে কখন পারে? যখন আদালত অনুমতি দেবে ঠিক তখনই করবে। তো এই 156 ধারা থেকে আমাদের প্রথম যে কোশ্চেনটা মাথার মধ্যে আসে সেটা হচ্ছে তদন্ত কি, তদন্তের উদ্দেশ্য কি, কে তদন্ত করতে পারে। এই জিনিসটা আমরা একটু ভালো করে জানি পরে সামনে। তদন্ত কি? তদন্তের সংজ্ঞা কিন্তু কার্যবিধির 156 ধারায় দেয়নি, দেশে বন্ধুরা, 156 ধারায় দেয়নি। কোথায় দেশে? 4-তে আপনাদেরকে এই তদন্তের সংজ্ঞাটা দেশে। সুতরাং এই সংজ্ঞাটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে যে তদন্ত শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনভেস্টিগেশন। INVESTIGATION, ইনভেস্টিগেশন। তদন্ত কাকে বলে? বলতেছে যে কোনো ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে যে আইনানুগ কার্যক্রম পরিচালনা করে তাকেই তদন্ত বলা হয়ে থাকে। ধারা কি দেব? ধারা দেব ওই যে 4-ঠ দেব, কার্যবিধি 156 দেব, পিআরবি 258 দেব, পিআরবি 243 বিধি আমরা এখানে 256, পিআরবি পিআরবি 258, পিআরবি 243 বিধি আমরা এখানে ব্যবহার করতে পারি। তো তদন্তের মূল উদ্দেশ্যটা কি? প্রশ্ন আসে না পরীক্ষায় যে তদন্তের মূল উদ্দেশ্য কি? তদন্তের মূল উদ্দেশ্য আছে কোনো ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃত আসামিকে শনাক্তকরণ করা। 3 নম্বর হচ্ছে অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান করা। 4 নম্বর হচ্ছে মামলার আলামত সংগ্রহ করা। 5 নম্বর হচ্ছে প্রকৃত আলামত জব্দ করা। 6 নম্বর হচ্ছে প্রকৃত ব্যক্তিকে গ্রেপ্তার করা। 7 নম্বর হচ্ছে তদন্তের করে প্রকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা, নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দেওয়া। 8 নম্বর উদ্দেশ্য হচ্ছে সমাজে প্রকৃত আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এইগুলোই তদন্তের মূল উদ্দেশ্য। ধারা কি দেব? ধারা দেব ওই যে 156, পিআরবি 258, পিআরবি 256, পিআরবি 243 বিধি আমরা এখানে ব্যবহার করতে পারি। এখান থেকে কিন্তু এই ধরনের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে ইনভেস্টিগেশন শব্দটি নিচের কোনটির সাথে সম্পৃক্ত? তদন্ত, অনুসন্ধান, ক খ কোনোটি না। সঠিক অ্যান্সার আছে তদন্তের সাথে সম্পৃক্ত। তদন্ত কে করতে পারে? পুলিশ অফিসার করতে পারে। আর কে করতে পারে? ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ব্যক্তি তদন্ত করতে পারে, তিনি পুলিশ অফিসার, অর্থাৎ আদালত বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি করতে পারে। কে তদন্ত করতে পারে না? ম্যাজিস্ট্রেট বা আদালত আপনার তদন্ত করতে পারে না। ম্যাজিস্ট্রেট বা আদালত কি করতে পারে? ইনকোয়ারি বা অনুসন্ধান করতে পারে। তদন্ত কখন করা হয়? অনুসন্ধানের পরে করা হয়। অনুসন্ধান কখন করা হয়? তদন্তের পূর্বে করা হয়ে থাকে।
তদন্তে অপরাধ প্রমাণিত হলে কি ব্যবস্থা আছে? সাজার ব্যবস্থা আছে। কে সাজা দেয়? বিজ্ঞ আদালত সাজা দেয়। তদন্তের মুখ্য উদ্দেশ্য কোনটি? কোনো ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। তদন্তের মুখ্য উদ্দেশ্য নয় কোনটি? এখানে স্যাররা প্রশ্ন এরকম বানাই দেবে। মনে করো মুখ্য উদ্দেশ্য নয় হচ্ছে আহ, নারীর মানে এই যে নারী আসামিকে গ্রেপ্তার না করা, এটা কিন্তু মুখ্য উদ্দেশ্য না। একজন অপরাধী যদি তোমার অপরাধী হয়, সে নারী হোক মানে যেই হোক না কেন, আপনার এই তাকে গ্রেপ্তার করা যাবে। অর্থাৎ এ ধরনের কোশ্চেন যখন পরীক্ষায় আসবে যে তদন্তের উদ্দেশ্য নয় কোনটি, তখন তোমাকে কমন সেন্স খাটাইতে হবে যে আসলে সঠিক অ্যান্সার কোনটা। এটা তো আসলে মানে আমি যেটা কব ওরকম তো পরীক্ষায় নাও আসতে পারে। এখন ওই যে চারটে অপশন থাকবে না, ওটি দেখে নিজের আইডিয়ায় বা নিজের থেকেই অ্যান্সারগুলো করার চেষ্টা করতে হবে। আমি কি বোঝাতে পারছি নাকি বুঝতেছেন না ভাই? বুঝতেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর তদন্ত কে করতে পারে প্রশ্ন যেটা আসে, যে 1 নম্বরে লিখবেন কার্যবিধি আইনের 156 পেয়ারবি 258 বিধি মোতাবেক থানা এলাকার মধ্যে বা থানার এখতিয়ার সীমার মধ্যে তদন্ত করার ক্ষমতা একমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা কি দেবেন? 156 পেয়ারবি 258 বিধি আমরা ইউজ করব। এরপরে লিখবো পেয়ারবি 255 বিধি মোতাবেক থানার ওসির নির্দেশ মোতাবেক, হ্যাঁ, থানার অধস্তন কনস্টেবল ব্যতীত অধস্তন অফিসাররাও তদন্ত করতে পারে। ঠিক আছে কি? 255। এরপরে আমরা দেব পেয়ারবি 200 গ বিধি মোতাবেক একজন এএসআই যখন থানার দায়িত্বে থাকে, তখন একজন এএসআইও মামলা তদন্ত করতে পারে। ঠিক আছে কিনা? তবে একটা নোট দিতে পারি যে দত্তব্য অপরাধ বা বড় অপরাধগুলো এএসআই কে তদন্ত না করানোই উত্তম। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে বা বিশেষ পরিস্থিতি তাদের তদন্ত করাতে হবে। তবে অপমৃত্যুর মামলাগুলো একজন এএসআই সরাসরি তদন্ত করতে আপনার পারে। কথা কি বুঝছেন? হ্যাঁ। এরপরে আমরা একটা নোটও দিতে পারি যে ইহা ছাড়াও পুলিশ আইনের 23 পিআরবি 118 বিধি মোতাবেক আহ, পুলিশের সকল অফিসার মামলা তদন্তের ক্ষেত্রে যাবতীয় আইনানুগ কার্যক্রম তিনি সম্পাদন করতে পারবেন। এরকম একটা কথা আমরা লিখতে পারি। আমরা আর একটা পয়েন্ট এখানে দেব, ফৌজদারি কার্যবিধি আইনের 550 না 551 ধারা মোতাবেক থানার ওসির ঊর্ধ্বতন পদের অফিসাররা থানা এলাকায় ওসি যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেই ক্ষমতা একজন সিনিয়র অফিসারও প্রয়োগ করতে পারে। সেক্ষেত্রে কার্যবিধির 551 ধারা মোতাবেক ঊর্ধ্বতন পদের অফিসাররাও কি করতে পারে? থানা এলাকায় মামলা তদন্ত করতে পারে। এই মামলা তদন্ত করার ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে অবশ্যই এই মামলাটা আপনার জুরিসডিকশনের মধ্যে হতে হবে। জুরিসডিকশন মিন্স কি? আপনার এখতিয়ার সীমার মধ্যে হতে হবে। আমার শ্রীপুর থানার ওসি মহোদয় শ্রীপুর থানার জুরিসডিকশনে যে মামলাগুলো হবে, যে আমলযোগ্য অফেন্সগুলো সংগঠিত হবে, তিনি এটা তদন্ত করতে পারবে। কিন্তু ঘটনা ঘটছে শৈলকুপা থানায়, তিনি কি এই মামলা তদন্ত করতে পারবে? তিনি এই মামলা কিন্তু তদন্ত করতে পারবে না। অর্থাৎ তদন্ত করার যে ক্ষমতা বা যে এখতিয়ার, মূল একটা পয়েন্ট আমরা মনে রাখবো, ঘটনাটি ওসির জুরিসডিকশনের মধ্যে হতে হবে, অর্থাৎ তার এখতিয়ার সীমার মধ্যে হতে হবে। আর এই এখতিয়ার সীমার মধ্যে না হলে ওই পুলিশ অফিসার কিন্তু এই মামলা তদন্ত করতে পারবে নয় কারে না। তাহলে মূল উদ্দেশ্য কি? তার এখতিয়ার সীমার মধ্যে এই অপরাধটা আপনার সংগঠিত হতে হবে। আর এখতিয়ার সীমার মধ্যে যখন কোনো অপরাধ সংগঠিত হবে, এই অপরাধ এই অপরাধ সংগঠনের ক্ষেত্রে বলতেছে যে এই অপরাধ সংগঠনের ক্ষেত্রে আপনার কি করতে হবে? বলতেছে যে আপনার এই এই কোনো কারো অনুমতির প্রয়োজন নাই। কার অনুমতির প্রয়োজন নাই? কোনো পুলিশ অফিসারের, আপনার আদালতের না। বলতেছে যে কোনো ব্যক্তিরই কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কিসের ক্ষেত্রে? কোনো তদন্ত কার্যক্রম করার ক্ষেত্রে এই অনুমতি নেওয়ার কোনো কি কি হবে না। বলতেছে যে আপনার কোনো দরকার হবে না। তাহলে কে তদন্ত করতে পারবে? তদন্ত করতে পারবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাই তদন্ত করতে পারবে। এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে পুলিশ অফিসার যখন তদন্ত কার্যক্রম করবে, এই তদন্ত কার্যক্রম সম্পর্কে কোনো পুলিশ অফিসারকে কি করা যাবে না? কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে নয় কারে না। বুঝতে পারছেন? কি করা যাবে না? কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এবং 156 3 নম্বর পয়েন্টে যেটা বলতেছে যে কার্যবিধি আইনের 190 ধারা মোতাবেক ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, অপরাধ যদি কোর্টে আমলে নেয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি পুলিশকে তদন্তের কথা বলে, সেই ক্ষেত্রেও পুলিশ তদন্ত করতে আপনার পারে। ওই যে যে কথাটা কিছু লোক আছে না, যে কোর্টে এসে থানায় মামলা মামলা না নিলে কোর্টে যখন মামলা করতে যায়, তখন আমলযোগ্য অপরাধ যদি সংগঠিত হয়, সেক্ষেত্রে আদালতে কি
নির্দেশে কিন্তু আপনার এই কোর্টে আপনার কি করতে পারে, আপনার মামলার কার্যক্রম কিন্তু এই থানার ওসি কিন্তু আপনার নিতে পারে। তাহলে কত ধারা মোতাবেক নিতে পারবে? 190 ধারা মোতাবেক ওই ম্যাজিস্ট্রেট যখন থানাকে নির্দেশ দেবে, তখন থানা এই অপরাধ আপনার আমলে গ্রহণ করতে পারবে। এখন এইখান থেকে যে কোশ্চেনগুলো আমাদের পদোন্নতি পরীক্ষায় আসে, এইখান থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় যেটা আসে, আচ্ছা যারা সরাসরি ক্লাসে ঢুকতে পারতেছেন না, তারা দেখেন ওই যে ফেসবুক গ্রুপে লাইভ চলতেছে, এই লাইভে গেলেও আপনি ক্লাসগুলো দেখতে পারবেন। ঠিক আছে, লাইভে কই ক্লাস? আচ্ছা লাইভ আছে, হ্যাঁ। এই পদোন্নতি পরীক্ষায় যেটা আসে, ও এটা তো অনেক ভালো হয়েছে সাইফুল, খুব ভেরি গুড। আচ্ছা যারা সরাসরি ক্লাসে ঢুকতে ও পারতেছেন তার মানে কথাটা এখানে মানে একটু পরে আসে, তাই না? লাইভ চলতেছে, এই লাইভে গেলেও আপনি ক্লাসগুলো দেখতে পারবেন। ঠিক আছে, লাইভে কই আচ্ছা, ক্লাস? ভেরি গুড। নিঃসন্দেহে ভালো ভালো উদ্যোগ এটা। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি জুমে তাহলে আর একটা লিঙ্ক দিই, দাঁড়ান একটা লিঙ্ক দিয়ে তাহলে এখানে ঢুকতে পারবে। 1 মিনিট একটু ওয়েট করেন ভাই। আর ফ্রিতে ঢুকবে কেন ভাই? যারা আমাদের স্টুডেন্ট তারাই তো এই গ্রুপে আছে, স্টুডেন্ট ছাড়া কি আমজনতা পাবলিক গ্রুপে ঢুকতে পারবে? আপনার বোঝার ভুল ধারণা, ওটা তো আমাদের স্টুডেন্টদের ফেসবুক গ্রুপ। ওটা কি ফেসবুক গ্রুপ? ওটা তো ফেসবুক আমার আইডি না ওটা, ওটা আমাদের স্টুডেন্টদের আইডি গ্রুপ। ওটা ওখানে স্টুডেন্ট ছাড়া তো অন্য লোক ঢোকার কোনো সুযোগ নাই ভাই। না বুঝে কথা বললে হবে? এবং ওইখানে আপনি শেয়ার, কোনো শেয়ার অপশন নাই। শেয়ার করতে পারবো আমি আর ওই যে যে অ্যাডমিন আছে সে করতে পারবে, আদারওয়াইজ কেউ ওই ওই ক্লাস কেউ শেয়ারও করতে পারবে না। শেয়ার অপশন আছে? এই ফেসবুক গ্রুপ শেয়ার শেয়ার করা যায়, দেখছেন ওখানে শেয়ার অপশন আছে? শেয়ার অপশন কিন্তু নাই, কেউ করতে পারবে না শেয়ার। একমাত্র আমি করতে পারবো আর যে অ্যাডমিন সে করতে পারবে। তো ওটি তো ওই সিস্টেমেই তৈরি করা ভাই, ওখানে কেউ শেয়ার করতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি হয়তো বোঝার ভুল ছিল। তাহলে আমাদের 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 এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন যদি আসে, আশা করি ইনশাল্লাহ আমরা পারবো। এবং এইখান থেকে আমাদের যে বিষয়টা পদোন্নতি পরীক্ষা আসে, তো এটা আমরা একটু মনে রাখবো যে পুলিশ অফিসার তদন্ত করতে পারে তার আইনগত ভিত্তি কি। তো পুলিশ অফিসার তদন্ত করতে পারে তার আইনগত ভিত্তি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারায় পুলিশ অফিসার তদন্ত করতে পারে। এরপরে কি বলতেছে, যে আপনার 156 3-এ ম্যাজিস্ট্রেট যখন নির্দেশ দেয় সেক্ষেত্রেও পুলিশ তদন্ত করতে পারে। কার্যবিধি আইনের 154 ধারা মোতাবেক আমলযোগ্য অপরাধ পুলিশ রেকর্ড করবে এবং তদন্ত করতে পারবে। এটা আইনগত ভিত্তি। কার্যবিধি আইনের 155 ধারা মোতাবেক অধর্তব্য অপরাধ যখন পুলিশকে তদন্তের নির্দেশ দেবে, তখন পুলিশ তদন্ত করতে পারবে। এটাও কিন্তু পুলিশের তদন্তের অন্যতম একটা আইনগত ভিত্তি। এছাড়াও পিআরবি 255-তে থানার এখতিয়ার সীমার মধ্যে থানার ওসি এবং ওসির অধস্তন অফিসাররাও মামলা তদন্ত করতে পারে, যা তদন্তের অন্যতম একটি আইনগত ভিত্তি। পারবেন না পরীক্ষায় আসলে? এইখানে একটা প্রশ্ন আপনার মাথার ভিতরে রাখবেন, সেটা হচ্ছে তদন্ত কাকে বলে, তদন্তের উদ্দেশ্য কি, কে তদন্ত করতে পারে, তদন্তের আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়া ব্যাখ্যা করো। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কি, যে তদন্তের উদ্দেশ্যগুলো কি কি থাকে, এরকম প্রশ্ন আসবে। আর বাংলাদেশে অনেক গাইড আছে, আমার গাইডেও লেখা আছে দেখবেন, যে আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই প্রশ্নটা সবারই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে কিনা? এই প্রশ্নটা মুখস্থ রাখলে আপনি কমসে কম 10টা প্রশ্নের উত্তর আপনার জানা হয়ে যাবে। আমি একটু বলি, জাস্ট একটু শুনবেন। এখন পরীক্ষায় প্রশ্ন আসলো যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া তুমি যদি খালি 156-র 1 2 3 লিখে দাও তাহলে কিন্তু হবে না। আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া তোমাকে এই 154 থেকেই মূলত ওই যে
173 ধারা পর্যন্ত আপনাকে লিখতে হবে। তাহলে আপনার মূলত তদন্ত প্রক্রিয়াটা আপনার হয়ে যাবে। মানুষ পড়ার থেকে শুনলে মনে থাকে বেশি, সুতরাং শোনেন, মনে থাকবে। আমি বলি আমলযোগ্য তদন্তের প্রক্রিয়া কি। প্রথমে হচ্ছে থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে সেটা মামলা রেকর্ড করতে হবে। ধারা কি দেব? 154 PRB 243 বিধি দেব। 2 নম্বর হচ্ছে এটা জিডিতে নোট দিতে হবে। তখন জিডির ধারা দেবেন পুলিশ আইনের 44 ধারা, PRB 377 বিধি আপনি দেবেন। 3 নম্বরে দেবেন থানার ওসি অথবা ওসির নির্দেশে একজন এসআই উক্ত মামলাটি তদন্ত করবে। ধারা কি দেবেন? 156 PRB 258 বিধি দেবেন। 3 নম্বরে দেবেন এজাহারটি পড়ে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় নোট নেবেন। দ্বারা কি দেবেন? দ্বারা ওই 156 PRB 258 দেবেন। 5 নম্বরে পয়েন্ট দেবেন থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো পর্যালোচনা করতে হবে। দ্বারা কি দেবেন? PRB 256 বিধি দেবেন। 6 নম্বরে পয়েন্ট দেবেন দ্রুত সঙ্গীয় ফোর্স সহকারে ঘটনাস্থলে আপনার হাজির হতে হবে। ধারা কি দেবেন? কার্যবিধি 156 দেবেন, PRB 258 বিধি দেবেন। 7 নম্বরে পয়েন্ট কি দেবেন? 7 নম্বর হচ্ছে আপনার ওই যে সাক্ষীদেরকে সাক্ষীদেরকে তলব করবেন। ধারা কি দেবেন? কার্যবিধির 160 ধারা আপনি ব্যবহার করবেন। 3 নম্বরে দেবেন সাক্ষীদের জবানবন্দি আমি রেকর্ড করব। ধারা কি দেবেন? ধারা দেবেন হচ্ছে কার্যবিধির 161 ধারা আপনি দেবেন। তারপরে কি করবেন? কোনো ব্যক্তি আহত থাকলে তার মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করব। সাক্ষ্য আইনের 32-1 PRB 266 বিধি আমরা ব্যবহার করব। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তার চিকিৎসার ব্যবস্থা করব। PRB কত দেবেন? PRB 312 বিধি আমরা ইউজ করব। এরপরে কি করব? বলা হচ্ছে যে আপনার যদি কোনো নিহত থাকে তার সাক্ষীদের উপস্থিতিতে তার শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করব। 174, 299, 300 বিধি আমরা ব্যবহার করব। এরপরে বলতেছে যে আপনার এই যে খসড়া মানচিত্র তৈরি করব। PRB 273 বিধি। ঘটনাস্থলের জব্দ তালিকা প্রস্তুত করব। কার্যবিধির 103-2, PRB 280 বিধি আমরা ব্যবহার করব। এরপরে ঘটনার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে সন্দেহ হলে কার্যবিধি 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করব। থানায় আসব, জিডিতে আমরা নোট দেব। এরপরে হচ্ছে 24 ঘন্টার মধ্যে আসামিকে আদালতে প্রেরণ করব। মামলা সম্পর্কে আরো তথ্য উপত্য জানার প্রয়োজন হলে রিমান্ডের আবেদন করব। রিমান্ড এনে মূলে তাকে জিজ্ঞাসাবাদ করব। এরপরে হচ্ছে আপনার অপরাধটি জামিনযোগ্য হলে তার জামিনের ব্যবস্থা করব। কার্যবিধির 170 ধারা আমরা ব্যবহার করতে পারি। এরপরে মামলা সংশ্লিষ্ট কোনো দ্রব্যবস্তু উদ্ধারের প্রয়োজন হলে ওসির নির্দেশ কার্যবিধির 165-66 ধারা অনুসরণ করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করানো হবে। এরপরে কি করব? মামলার একটি কেস ডায়েরি আমি অবশ্যই কিন্তু কেস ডায়েরি লিখতে হবে। কগনিজেবল অফেন্স তদন্তের ক্ষেত্রে কেস ডায়েরির পয়েন্ট না থাকলে আপনার মার্ক কিন্তু 0। এই যে যে প্রায় 20টা পয়েন্ট কলাম, 20টা পয়েন্ট কি সব কি মুখ পরীক্ষা হলে মন থাকে না, কিন্তু মানে সব লেখাও যায় না। বলছি যে কটা মন থাকে, কিন্তু তার মধ্যে কেস ডায়েরির পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলছেন? কিছু কিছু পয়েন্ট আছে যেটা না থাকলে আপনার ফুল মার্ক পরীক্ষায় পাবেন না। এই কেস ডায়েরি 100% মামলা তদন্তের ক্ষেত্রে আপনাকে লিখতে হবে। এরপরে কি করবেন? অপরাধ প্রমাণিত হলে চার্জশিট দেবেন, অপরাধ প্রমাণিত না হলে আপনি ফাইনাল রিপোর্ট আপনি দাখিল করবেন। মামলার ফলাফল বাদীকে আপনি অবগত করবেন। এই হলো ধর্তব্য মামলা তদন্তের প্রক্রিয়া বা পদ্ধতি। এই প্রশ্নটাই কিন্তু এই প্রশ্নটাই কিন্তু আপনার ভিন্নভাবে আসতে পারে। কিরকম আসতে পারে? আসতে পারে যে ধর্তব্য মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের পূর্বের কাজ কি, সময়ের কাজ কি, পরের কাজ কি। এখানে আরো অনেক লেখা যায়, যেমন এই যে এমি দাখিল করতে হবে, তাই না? এমি তো এমি এমি দাখিল করতে হয়। PRB 274-এ এমি দাখিল করতে হয়। এমি এটা গুরুত্বপূর্ণ। এটা এই পয়েন্টটাও থাকতে হয়। তো মানে আগের কাজ, সময়ের কাজ, পরের কাজ কি, তখন এইভাবে আগের কাজগুলো কি কি? আগের কাজ আছে মামলা রেকর্ড করতে হয়, মামলা কারো নামে হামলা করতে হয়, গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করতে হয়, এজাহারটি মনোযোগ সহকারে পড়তে হয়, হ্যাঁ, সঙ্গীয় ফোর্স সহ এবং প্রয়োজনীয় মামলা তদন্তের প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজ কলম কার্বন সঙ্গে নিতে হয়। এগুলো হচ্ছে আগের কাজ। সময়ের কাজ কি কি? সময়ের কাজ হচ্ছে ভাই তুমি ঘটনাস্থলে যাবা,
ওই যে কাজগুলো করো ওটি হলো সময়ের কাজ। আর পরের কাজগুলো কি কি? পরের কাজ আছে আসামিকে রিমান্ডের আবেদন আবেদন করবা, তারপর আছে এমি দাখিল করবা, তারপর আছে তুমি এই আসামিকে জিজ্ঞাসাবাদ করবা, জামিনের ব্যবস্থা হলে তাকে মুচলেকা নিয়ে ছাড়ি দিবা। হ্যাঁ, তারপর আছে আসামি যদি তোমার ওই যে ইসের আরে আর আর কি কি করা যায় এইসব, সোর্স নিয়োগ করা যায়, পরে পরবর্তী সোর্স নিয়োগ করা যায়, তদন্তে যদি প্রমাণিত হয় অপরাধ সেক্ষেত্রে চার্জশিট দাখিল করতে হয়, তাই না? এইগুলো হচ্ছে আপনার মামলা তদন্তের পরের কাজ। তাহলে এখানে তো আহ, 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 হ্যাঁ, হইচই বিজ্ঞপ্তি ইস্যু করা যায়। হইচই বিজ্ঞপ্তি হচ্ছে মামলা তদন্তের পরে মানে সময় এগুলো ইস্যু করা যাবে। তো আমার কথা হচ্ছে যে মানে এই মামলা তদন্তের যে প্রক্রিয়া, এই প্রশ্নটা তোমার যদি মুখস্থ থাকে তুমি 10টা প্রশ্নের উত্তর দিতে পারবা, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই পয়েন্টগুলো মনে থাকা দরকার। এখন যারা একটু পুরনো স্টুডেন্ট, দু একবার পরীক্ষা যারা দিয়েছেন তারা তো সব বুঝে গেছেন কি কি কইছি। আর যারা একেবারেই নতুন মানে মুরব্বী, তারা তো কিছুই বোঝে নাই, সুতরাং তাদের ধৈর্য সহকারে শুনতে হবে, শুনলে আপনিও দেখবেন এগুলো বুঝে গেছেন। কারণ এটা তো আর এই যে যে আমি যে 20টা পয়েন্ট করলাম, এই 20টা পয়েন্ট তো আর একটা ধারায় লেখা নাই, লেখা আছে ভাই। আগে মাথাটা ধৈর্য ধরো, আগে একটা পয়েন্টে কোথাও লেখা আছে? লেখা নাই। এই কথাগুলো বিভিন্ন ধারায় বিভিন্ন পয়েন্টে লেখা আছে, আর এইগুলোকে তোমাকে গুছাই এক জায়গা করে লিখতে হবে। আর এটা তো একবার শুনলে হবে না, এটা বারবার শুনতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার পড়তে হবে, তাহলে দেখবা তোমার হয়ে গেছে। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলেই ভালো। আমরা এখন চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 157 ধারায়। এই যে যে ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারায় বলতেছে যে আমলযোগ্য অপরাধ তদন্ত পুলিশ অফিসার করবে। কে করবে? পুলিশ অফিসার করবে। কয় ধারায়? 156 ধারায়। এখন থানায় অনেক সংবাদ অনেক সময় আসে, আসে কিনা? আসে। সেই ক্ষেত্রে পুলিশের যদি সন্দেহ হয় যে এই অপরাধটা আমলযোগ্য কি আমলযোগ্য কিনা, মানে বাদী আইসি তো কয় যে আমার মারি ফাটায় লাইছে, রড দিয়ে পিটাইছে, এরকম ঘটনা ঘটে না? আসলে ঘটনাস্থলে যায় দেখা যায় যে রড মট কিছুই না, এমনি পারিবারিক শত্রুতার জের ধরে কিলঘুষি মারছে, যেটা নন কগনিজেবল। এই যে এই ক্ষেত্রে কিন্তু ওসির একটা ক্ষমতা, অর্থাৎ এখানে বলতেছে কার্যবিধির 157 ধারা মোতাবেক ওসি কখন মামলা তদন্ত থেকে বিরত থাকতে পারে, বা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে মামলা তদন্ত করা থেকে বিরত থাকতে পারে, সেই কথা আপনাকে বলতেছে 157 ধারায়। বলতেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংবাদ পান অথবা কোনো যুক্তিসঙ্গতভাবে সন্দেহ পোষণ করে যে এটা কার্যবিধি আইনে তিনি 156 ধারা মোতাবেক তদন্ত করতে ক্ষমতাবান, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে জানাবে। তিনি পুলিশ রিপোর্টের ভিত্তিতে উক্ত অপরাধ আমলে নেবার ক্ষমতা সম্পন্ন যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ঘটনাস্থলে নিজে যাবেন অথবা অধস্তন কোনো অফিসারকে তিনি প্রেরণ করতে পারবেন, অথবা এই দায়িত্ব তিনি অর্পণ করতে পারবেন। এই জন্য দেখবেন, এই যে আমরা অনেক সময় বলি বলি যে অভিযোগের কোনো আসলে কোনো ভিত্তি নাই, কিন্তু আপনি যখন আমলযোগ্য অপরাধ সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করতেছেন, সাসপেক্ট করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রাথমিকভাবে যে একটা অভিযোগ নেই, এবং ওসি স্যার নিজে যাইতে পারে ঘটনাস্থলে, অথবা আমার মতো যারা এএসআই আছে বা এসআইরা আছে তাদের নামে এটা হাওলা করে ঘটনাস্থলে কিন্তু পাঠাইতে পারে যে আসলে এর সত্যতা আছে কিনা। তো যে ক্ষেত্রে যদি মনে হয় যে আপনার এই এটা নন কগনিজেবল, সেই ক্ষেত্রে কিন্তু আমলযোগ্য অপরাধের মতো এটা তদন্ত করার প্রয়োজন নাই। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু পুলিশ অফিসার তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। যেমন বাদী তদন্তের জন্য অনীহা প্রকাশ করলে, অপরাধটি আমলের অযোগ্য হলে, অপরাধটি যদি দণ্ডবিধির 95 ধারা মোতাবেক সামান্য ক্ষতিকারক কার্য হয়। কথা বলছেন, আমাদের এখানে মুরগির ঠ্যাং ভেঙে গেলেও কিন্তু অভিযোগ আসে, বুঝলেন নাই? থানার চাকরি করে 2 মাসে মোটামুটি, বেশি এক্সপিরিয়েন্স হয়নি, মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। কথা বুঝছেন? বড়ই বড়ই পাড়ি খাইছে, বড়ই কুল কুল, এই বড়ই পাড়ি খালো কে, এই জন্যও লিখিত অভিযোগ আসে এখানে, হাস্যকর। কথা বুঝছেন? আর মারছি এক ঠাপ যাই, এবার আমি কিছু, আল্লাহ তো গাছে বড়ই ধরছে, এতে মানুষ এমনিই খাবে, আল্লাহর দান এটা। এই এই গাছের ফল খাওয়া নিয়ে কেউ কমপ্লেন করে? শয়তান। শোনেন তাহলে এই 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 বিষয়টা এরকম, তাহলে বলতেছে যে কুল কুল বড়ই, কুল বড়ই বুঝলেন না, বড়ই আর কি, বড়ই কয় রে, আপনার এলাকায় কি কয়? শোনেন, তাহলে হচ্ছে এই যে কি, যদি সন্দেহ পোষণ হয় তদন্ত করা থেকে বিরত থাকতে পারবে, মানে ঘটনাস্থলে যাবে। আবার তারপরে আমলের অযোগ্য তদন্ত করা থেকে বিরত থাকতে পারবে। 95 ধারা মোতাবেক সামান্য ক্ষতিকারক হলে তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। বাদী যদি অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। এই সকল ক্ষেত্রে তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। তাই রিটেনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা কি বলতেছে যে
পুলিশ অফিসার কখন আহ মামলা তদন্ত করা থেকে বিরত থাকতে পারে লেখো। ধারা কি দেবেন? ধারা দেবেন এই 157 পেআরবি 257 বিধি আপনারা ব্যবহার করতে। ধারা কি কি? 1 নম্বর পয়েন্ট কি বন্ধুরা? এক নম্বর 1 নম্বর পয়েন্ট কি বলতেছে? 1 নম্বর পয়েন্টে বলতেছে যদি এই মানে তদন্ত করার মতো যদি পর্যাপ্ত কোনো কারণ না থাকে, এটা তদন্ত করা থেকে বিরত থাকতে পারবে। 2 নম্বর আছে আমলের অযোগ্যতা তদন্ত করা থেকে বিরত থাকতে পারবে। বাদী অনীহা প্রকাশ করলে তদন্ত করা থেকে বিরত থাকতে পারবে। দণ্ডবিধির 95 ধারা মোতাবেক এই এই সামান্য ক্ষতিকারক কার্য হলে তদন্ত করা থেকে বিরত থাকতে পারবে। আর একটা কি বলতেছে? আর একটা বলতেছে যদি অধর্তব্য অপরাধ হয় সেই ক্ষেত্রে পুলিশ সরাসরি তদন্ত করা থেকেও কিন্তু আপনার বিরত থাকতে পারে। বা অপরাধটি যদি দেওয়ানি প্রকৃতির হয়, কি বলতেছে? অপরাধটি যদি দেওয়ানি প্রকৃতির হয় সেক্ষেত্রে তদন্ত করা থেকে পুলিশ বিরত থাকতে পারে। দ্বারা কি? দ্বারা আছে এই 157 পেআরবি 257 বিধি আমরা ব্যবহার করব। এই পেআরবি 257 বিধি তোমরা যদি পড়ো দেখবা ওখানে 3-4টে পয়েন্ট দেওয়া আছে। এই যে আমি যে কথাগুলো কলাম এই কথাগুলোই ওখানে লেখা আছে, কিন্তু এত তো কষ্ট করা যাবে না। হ্যাঁ, সহজ কথা হচ্ছে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে মামলা তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি ভাই? 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাদী অনীহা প্রকাশ করলে, অপরাধটি তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কারণ না থাকলে, তারপরে হচ্ছে আপনার দেওয়ানি প্রকৃতির মামলা হলে, তারপরে 395 ধারা, শুধু 95 ধারা মোতাবেক সামান্য ক্ষতিকারক কার্য হলে, তারপরে হচ্ছে অপরাধটি অধর্তব্য হলে, হ্যাঁ, তখন পুলিশ সরাসরি তদন্ত করা থেকে কি করতে পারবে? বিরত থাকতে পারবে। তারা কি দেবেন? দ্বারা দেবেন 157 পেয়ার 257। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে নিচের কোন ক্ষেত্রে পুলিশ তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। 2-3টে পয়েন্ট দিয়ে দিলে উপরের সবগুলো, তখন উপরের সবগুলো এই সঠিক কথাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই বিষয়টা আমরা এখানে বুঝে ফেলছি, আর কোনো কিছু দরকার নাই। আমরা এখন চলে যাব ফৌজদারি কার্যবিধানের 158 ধারা। 158 ধারা এখানে বোঝারও কিছু নাই। এখানে এই 159 ধারা এটাও বোঝার কিছু নাই। মানে আপনি যে তদন্ত করা থেকে বিরত থাকলেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আদালত যদি মনে করে যে ম্যাজিস্ট্রেট দ্বারা এটা ইনকোয়ারি করাবে, সেক্ষেত্রে তারা এটা ইনকোয়ারি, আদালত ইনকোয়ারি করাতে পারে। এগুলো পরীক্ষা আসবে না। পরীক্ষা যেটা আসবে সেটা আগে শেখেন, সেটা হচ্ছে পুলিশ অফিসার কখন তদন্ত করা থেকে বিরত থাকবে। এখন আমরা যাব খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন, সেটা হচ্ছে কার্যবিধির 160, 161, 162, 63, 64 এই ধারাগুলো আমরা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ এই ধারাগুলো। পুলিশ অফিসার সাক্ষীকে তলব করার ক্ষমতা। আপনারা জানেন পুলিশ অফিসার কয়েকটি ক্ষেত্র আছে যে ক্ষেত্রে পুলিশ অফিসার সরাসরি কি করতে পারে? সমন ইস্যু করতে পারে। এই ধারাগুলো লিখে রাখো খাতায় ভাই, মন থাকবে। কার্যবিধির 94 ধারায় পুলিশ অফিসার লিখিত সমন ইস্যু করতে পারে। কার্যবিধির 160 ধারায় পুলিশ অফিসার লিখিত সমন ইস্যু করতে পারে। কার্যবিধির 103 ধারা মোতাবেক পুলিশ অফিসার সাক্ষীর প্রতি লিখিত সমন ইস্যু করতে পারে। কার্যবিধি আইনের 175 ধারা মোতাবেক ওটা কি যেন কয়, অপমৃত্যুর ক্ষেত্রে সাক্ষী উপস্থিত হওয়ার জন্য পুলিশ অফিসার লিখিত সমন ইস্যু করতে পারে। রিটেনে প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে লিখিত সমন ইস্যু করতে পারে। তাহলে এই ধারাগুলো এখানে আসে। কোন কোনগুলো? 94, 160, 103 এবং 175। 5 মার্কের 5-5-এর মধ্যে 5, ভুল করা যাবে না। তো 160 কি বলতিছে? বলতিছে পুলিশ অফিসার সাক্ষীকে তলব করার ক্ষমতা। এই যে যে পুলিশ অফিসার এই অধ্যায় অনুযায়ী, হ্যাঁ, যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি সাক্ষীর প্রতি লিখিত সমন ইস্যু করতে পারবেন। এই যে আমরা সাব ইন্সপেক্টর সাহেবদের সাথে পিও ভিজিটে যাই, বা যিনি সাব ইন্সপেক্টর পিও ভিজিটে যান বা প্লেস অফ অকারেন্সে যিনি যিনি যান, এই পিও ভিজিটের ক্ষেত্রে মামলার ঘটনা সম্পর্কে অবগত আছে এমন সাক্ষীদের প্রতি পুলিশ অফিসার কি করতে পারবে? লিখিত সমন ইস্যু করতে পারবে। কয় ধারায়? 160 ধারায়। কে পারবে? মামলা তদন্তকারী কর্মকর্তা। কোন মামলা তদন্তকারী কর্মকর্তা? এই অধ্যায় অনুযায়ী যিনি তদন্তের জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। এই অধ্যায় মিন্স কোন অধ্যায়? 14 অধ্যায়। কোন আইনের? এই কার্যবিধি আইনের। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে কি কি বন্ধুরা, যে পুলিশ অফিসার মামলা তদন্তের ক্ষেত্রে কখন সাক্ষীর প্রতি সমন ইস্যু করতে পারে লেখো। তখন মামলা তদন্তের জন্য সাক্ষীর প্রতি সমন ইস্যু করতে পারে হচ্ছে এই একটাই ধারা, 160 ধারা। এখান থেকে কি কি এমসিকিউ হতে পারে? হতে পারে যে পুলিশ অফিসার সাক্ষীর প্রতি তলব করার ক্ষমতা কার্যবিধির কয় ধারা? 160 ধারা। কোন পুলিশ অফিসার? মামলা তদন্তকারী পুলিশ অফিসার। কোন অধ্যায়ের মামলা তদন্তকারী কর্মকর্তা? 14 অধ্যায়ের মামলা তদন্তকারী কর্মকর্তা। কোন আইনের? সিআরপিসি আইনের। কিভাবে সাক্ষীর প্রতি সমন ইস্যু করবেন? অবশ্যই লিখিতভাবে সাক্ষীর প্রতি সমন ইস্যু, মৌখিক না লিখিত, লিখিতভাবে ইস্যু করবেন। এরপরে বলতেছে এই সাক্ষীগুলো সাধারণত কেমন হবে? নিজ থানা বা পার্শ্ববর্তী থানা অথবা এইরূপ ঘটনা সম্পর্কে অবগত আছে এমন ব্যক্তির প্রতি
সাক্ষীর প্রতি হচ্ছে আপনার লিখিতভাবে সমন ইস্যু করতে পারে। এখন মার্ডার হয়েছে মনে করো শ্রীপুর থানার মনে করো সারঙ্গদিয়া গ্রামে মার্ডার হয়েছে, কথার কথা। এখন আমি কি ওই মাগুরা জেলার ওই মোহাম্মদপুর থানার সাক্ষী ডাকলে কাম হবে? কাম হবে না। অর্থাৎ মামলা সম্পর্কে যে ব্যক্তি অবগত আছে এই এই নিজ থানা অথবা পার্শ্ববর্তী থানার ব্যক্তিরও ডাকা যাবে, তবে যিনি অবগত আছে এমন ব্যক্তিকেই ডাকতে হবে। আন্দাজ এখন ডাকিয়ে আনলাম, সে কিছু জানে না বোঝে না, তা ডাকিয়ে এনে কোনো লাভ নাই। সুতরাং আমার কথাটা আপনারা এখানে বুঝে ফেলছেন। তাহলে আমরা এখানে 160 ধারায় কার ক্ষমতার কথা জানলাম বন্ধুরা? 160 ধারায় আমরা জানলাম মামলা তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা। কোন ক্ষেত্রে ক্ষমতা? মামলা তদন্তকারী কর্মকর্তার মামলা তদন্তের ক্ষেত্রে যে ক্ষমতা, সেই ক্ষমতার কথা বেসিক্যালি এখানে বর্ণনা করছে। এখন তুমি একজনকে মনে করো ডাকিয়ে নিয়ে আসলা, তা তোমার কাজটা কি? তুমি হচ্ছে এই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করবা। তাহলে জবানবন্দির রেকর্ডের পদ্ধতিটা কি, সেই পদ্ধতির কথা আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারায়। আমি 3টা পয়েন্ট আজকে বলবো। হ্যাঁ, 3টা পয়েন্ট আমি বলবো, এই 3টা পয়েন্ট মনে রাখবেন। সাক্ষীর জবানবন্দি রেকর্ড হ্যাঁ কিভাবে করতে হয় লেখো, তখন আপনাকে লিখতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের 160 161 ধারায় আপনাকে অ্যান্সার করতে হবে। যদি প্রশ্ন আসে যে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পদ্ধতি লেখো, তখন তোমাকে লিখতে হবে 164 364 ধারার পদ্ধতি অনুসরণ করে তোমাকে লিখতে হবে। যখন প্রশ্ন আসবে যে আসামির জবানবন্দি বলতে কি বোঝায় বা আসামির জবানবন্দি কখন নেওয়া হয়ে থাকে লেখো, তখন তোমাকে লিখতে হবে কার্যবিধির 342 ধারা অনুযায়ী তোমাকে লিখতে হবে। এই আমার কথা কি বুঝছেন নাকি বোঝেন নাই? যদি প্রশ্ন আসে সাক্ষীর জবানবন্দি কখন কিভাবে নেওয়া হয় লেখো ফৌজদারি মামলায়, তখন 160 161। যখন প্রশ্ন আসবে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পদ্ধতি কি, কখন কিভাবে করতে হয়, তখন হচ্ছে 164 364 সিআরপিসি। যখন শুধু প্রশ্ন আসবে যে আসামির জবানবন্দি কখন নেওয়া হয় বা কিভাবে নেওয়া হয় বা আসামির জবানবন্দি বলতে কি বোঝায়, তখন শুধুমাত্র 342। সহজ একটা পার্থক্য, আসামির জবানবন্দি বলতে কিন্তু আসামির যে কোনো জবানবন্দি বা যে কোনো বিবৃতিকে বোঝাবে। আর আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলতে শুধুমাত্র আসামি যে দোষ স্বীকার করছে, আসামি যে মার্ডার করছে, আসামি যে চুরি করছে ডাকাতি করছে, এই বিবৃতিটাকে বোঝাবে। সেই বিবৃতিটা হচ্ছে কার্যবিধির 164 এবং 364। একজন প্রশ্ন করছে আসামি কখন সাক্ষী হয়। হ্যাঁ, আসামি আপনার সাক্ষী হয় ফৌজদারি কার্যবিধি আইনের ওই যে 340 ধারায় আসামি সাক্ষী হতে পারে। কথা কি বুঝতে পারছেন কিনা? এছাড়াও কার্যবিধি আইনের 164 364তেও আসামি সাক্ষী হতে পারে। সে যদি নিজের দোষ নিজে স্বীকার করে আদালতে বিবৃতি দেয় যে আমি খুন করছি, সেক্ষেত্রেও কিন্তু আসামি সাক্ষী হতে পারে। এছাড়াও কার্যবিধি আইনের 337 338এও কিন্তু আসামি সাক্ষী হতে পারে। অর্থাৎ আসামি যখন রাজসাক্ষী হয় সেক্ষেত্রে আসামি কিন্তু সে সাক্ষী হতে পারে। তাছাড়াও তোমরা জানো যে সাক্ষ্য আইনের 118 ধারায় বলতেছে যে পৃথিবীর সকল ব্যক্তি যোগ্য সাক্ষী। সে আসামি হোক, সে মেথর হোক, সে মুসি হোক, সে ড্রাইভার হোক, সে ওসি হোক, ডিসি হোক, আইজি হোক, সকল ব্যক্তি মামলার যোগ্য সাক্ষী হিসেবে বিবেচিত, যদি সে প্রশ্নের উত্তর বোঝে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, সেই ব্যক্তি যোগ্য সাক্ষী হিসেবে বিবেচিত, যা সাক্ষ্য আইনের 118 ধারায় আপনাকে বলছে। তাহলে আমরা বেশি বেশি পেশালি মন থাকবে না রে ভাই, এক কথা কথি যে অন্য কথা ভিতরে ঢুকে যায়। তাহলে 160 তো বুঝে ফেলাইছি। 161-তে বলতিছে যে পুলিশ অফিসার সাক্ষীর সাক্ষ্য গ্রহণটা কিভাবে করবে। তাহলে এমসিকিউ হতে পারে, কে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবে? পুলিশ অফিসার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবে। কয় ধারায়? 161 ধারায়। কোন পুলিশ অফিসার? 14 অধ্যায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ অফিসার। কিভাবে বলতিছে যে আপনার এই যে মৌখিকভাবে প্রথমে ঘটনা সম্পর্কে অবগত হবে, সাক্ষীরা ডাকবে, ডাকি কবে যে মুসলিম তুমি কি জানো কও। হ্যাঁ, জব্বার তুমি কি জানো তুমি কও, যে ঘটনা সম্পর্কে যা কি জানো তুমি বলো। প্রথমে আসছে মৌখিকভাবে বিষয়টা আপনার শুনবে এবং এইরূপ ব্যক্তি সংশ্লিষ্ট সকল প্রশ্নের জবাব দিতে সে কিন্তু বাধ্য থাকবে। কথা কি বুঝছেন? আপনি যাকে সাক্ষী হিসেবে ডাকতেছেন এই ব্যক্তি কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে সে কিন্তু আপনার বাধ্য থাকবে। হ্যাঁ, এবং বলতেছে যে আপনার, তবে যেই ব্যক্তি কোনো উত্তর দিলে ফৌজদারি অপরাধ বা কোনো দণ্ড অথবা তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সে কিন্তু বাধ্য না। তাহলে আমরা এখানে কি জানলাম? যে ব্যক্তিকে পুলিশ অফিসার সাক্ষী হিসেবে তলব করছে এই ব্যক্তি সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য। কার?
ওই তদন্তকারী পুলিশ অফিসারের। তবে বলতিছে এমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর দিলে তার ফৌজদারি দণ্ড অপরাধ হতে পারে, তার কোনো দণ্ড হতে পারে, অথবা তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, এমন প্রশ্নের উত্তর দিতে কিন্তু বাধ্য থাকবে না। কে বাধ্য থাকবে না ভাই? ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তিকে আমি মামলার আয়ু হিসেবে, সাক্ষী হিসেবে তলব করছি। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? কথা কি বুঝতে পারছেন কি পারেন নাই? আচ্ছা, পারলেও ভালো, না পারলেও ভালো, না পারলে পরে বুঝতে হবে। আচ্ছা। আচ্ছা, এরপরে বলতিছে যে পুলিশ অফিসার এই ধারা অনুযায়ী সাক্ষ্য গ্রহণকারে কোনো বিবৃতি দেওয়া হলে তিনি তা লিপিবদ্ধ করবে। তাহলে কোনো বিবৃতি যখন দেবে, এটা লিপিবদ্ধ করার দায়িত্ব কার? এমসিকিউ, পুলিশ অফিসারের। কোন বিবৃতি? সাক্ষীর বিবৃতি। কে রেকর্ড করবে? পুলিশ অফিসার রেকর্ড করবে। এবং সকল বিবৃতি তিনি, যদি একাধিক সাক্ষী হয়, অবশ্যই পৃথক পৃথক ভাবে এই বিবৃতিগুলো আলাদা আলাদা কাগজে রেকর্ড করতে হবে। একসাথে রেকর্ড করার কোনো বিধান নয়াকারে নাই। মনে করো করিম নামক ব্যক্তির হত্যা মামলা তদন্তের ক্ষেত্রে আমি মামলার আয়ু সাব ইন্সপেক্টর, এখনো তো হয়নি, ইনশাল্লাহ দোয়া করে হবো ইনশাল্লাহ, নাকি আল্লাহ রিজিকে রাখে, দোয়া চাই। তাহলে মনে করেন আমি 10 জন সাক্ষীর তলব করলাম। তাহলে তলব করলে আমি 10 জনের বিবৃতিতে রেকর্ড করব, আলাদা আলাদা ভাবে আমাকে রেকর্ড করতে হবে। একসাথে রেকর্ড করার সুযোগ নেই। তাহলে এমসিকিউ কি বন্ধুরা? বলতেছে আলাদা আলাদা ভাবে আপনাকে রেকর্ড করতে হবে। কথা কি বুঝছেন? অর্থাৎ একসাথে আপনাকে রেকর্ড করা যাবে না। তাহলে দেখেন এখানে রিটেনে প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি মামলা তদন্ত করার ক্ষেত্রে সাক্ষীর জবানবন্দি রেকর্ডের পদ্ধতি কি। তাহলে 1 নম্বর পদ্ধতি হচ্ছে সাক্ষীকে লিখিতভাবে সমন দিয়ে তলব করতে হবে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে যারা স্থানীয় বা ঘটনা সম্পর্কে অবগত আছে এমন ব্যক্তিকে তলব করতে হবে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে যে মৌখিকভাবে তদন্তকারী কর্মকর্তা তাদের বিবৃতি শুনবে। 4 নম্বর হচ্ছে যে আপনার পরবর্তীতে এগুলো তাকে রেকর্ড করতে হবে। 6 নম্বর পদ্ধতি হচ্ছে সে সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে, তবে যে প্রশ্নের উত্তর তাকে ফৌজদারি অপরাধ বা দণ্ড, হ্যাঁ, দেবে, সেই প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য থাকবে না। 7 নম্বর পয়েন্টে আমরা কি দেব? 7 নম্বর পয়েন্টে আমরা দেব একাধিক বিবৃতি থাকলে অবশ্যই এই পৃথক পৃথক ভাবে তাদের বিবৃতি রেকর্ড করতে হবে। একসাথে এই তাদের বিবৃতি রেকর্ড করার কিন্তু কোনো বিধান এখানে নাই। আর 9 নম্বর পদ্ধতি কি? এই ধরনের বিবৃতিতে সাক্ষীর কি নেওয়া যাবে না? স্বাক্ষর নেওয়া যাবে না। ধারা কি দেব? ধারা দেবো এই 160, 61, 62, এই 3টে ধারায় আমরা এখানে ইউজ করব। আমার কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? এরকম রিটেনে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সাক্ষীর জবানবন্দি রেকর্ডের পদ্ধতি কি। আমি আবার কই, সাক্ষীর জবানবন্দি রেকর্ডের পদ্ধতি 160, 61, 62 ক্লিয়ার। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পদ্ধতি 164, 364। শুধু আসামির জবানবন্দি কি, সেটা হচ্ছে কার্যবিধির 342 ধারা। কথা কি বুঝছেন? আর আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি, সেটা হচ্ছে 164, 364। আমি কি বোঝাতে পারছি ভাই? আচ্ছা, তো আশা 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 করি এখানে আপনারা বুঝছেন এবং প্রশ্ন আসলে এভাবে পারবেন। এখন কথা হচ্ছে যে এই যে যে বিবৃতিটা পুলিশ অফিসার নিল 162, 161 দ্বারায়, তাহলে এই বিবৃতির একটা ব্যবহার আছে না? না, এই বিবৃতির আপনি ব্যবহারটা আপনি কিভাবে করবেন সেই কথা আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 162 ধারায়। কি বলতিছে? 162 ধারায় বলতিছে আপনি যে সাক্ষীর এই বিবৃতিটা আপনি নেছেন, এই বিবৃতিটা সরাসরি মামলার বিচার কার্যে আপনার কিন্তু কি করা যাবে না? ব্যবহার করা যাবে
নয়াকারে না। এবং এই বিবৃতিতে সাক্ষী কিন্তু আপনার স্বাক্ষর করতেও বাধ্য না। কথা কি বুঝছেন? এই যে বিবৃতিটা সাক্ষী দিছে, সাক্ষী স্বাক্ষর করতে বাধ্য না কয় ধারায়? 162 ধারায়। কে স্বাক্ষর করতে বাধ্য না? একশো এই সাক্ষী স্বাক্ষর করতে বাধ্য না। এই বিবৃতিতে কার স্বাক্ষর থাকে? স্বাক্ষর থাকে হচ্ছে যিনি রেকর্ডকারী বা তদন্তকারী কর্মকর্তা, তার স্বাক্ষর এখানে থাকবে। এখন কথা হচ্ছে যে পুলিশ অফিসার এই বিবৃতি আসলে কেন নিল? যে ব্যবহার করতে পারবে না, তাহলে নেলো কেন? ব্যবহার করতে নিল হচ্ছে এই জন্য যে পরবর্তীতে, এই বিবৃতির ক্ষেত্রে বলতিছে যে যদি সাক্ষী আদালতে হাজির হয়ে আদালত যদি মনে করে যে এই সাক্ষীকে আদালতে হাজির করা প্রয়োজন, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত ওই সাক্ষীকে আদালতে হাজির করতে পারবে এবং এই সাক্ষীর জবানবন্দি আদালত কি করতে পারবে? শুনতে পারবে। তবে এখানে বলতিছে যে আদালতে হাজির হয়ে পুলিশের কাছে যে বিবৃতি সাক্ষী দিয়েছিল, এই বিবৃতি এবং আদালতে হাজির হওয়ার বিবৃতি যদি মিল না থাকে, তাহলে সাক্ষ্য আইনের 145 ধারা মোতাবেক এটা বৈপরত্য প্রদর্শন করবে। এবং যদি মিল থাকে, তাহলে এটা 157 ধারা মোতাবেক সমর্থনযোগ্য হবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছে যে আদালত যদি মনে করে যে পুলিশের কাছে যে বিবৃতি দেওয়া হয়েছিল, এই বিবৃতির কোনো অংশ বাদ যাবে ন্যায় বিচারের স্বার্থে, সেই ক্ষেত্রে আদালত তার এমসিকিউ কি রেকর্ড করে, কারণ রেকর্ড করে বা কারণ লিপিবদ্ধ করে ওই বিবৃতির ওই অংশটুকু বাদ দিয়ে দিতে পারবে। কোন ধারায় বলতিছে? 162 ধারায় আপনাকে এই কথাই আপনাকে বলতেছে। এখানে বলতেছে যে এই ধারার কোনো বিধান সাক্ষ্য আইনের 32-1 ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং সাক্ষ্য আইনের 27 ধারাকে ব্যাহত করবে না। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। রিটেনে রিটেনে আমাদের প্রশ্ন আসতে পারে এভাবে যে ফৌজদারি কার্যবিধি আইনের 162 ধারার বিবৃতি, হ্যাঁ, কার্যবিধির এই সাক্ষ্য আইনের এই 27 ধারাকে ব্যাহত করে না, 32-1 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না, প্রযোজ্য নয়, লেখো বা ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো। তোমরা যদি আপনারা যদি বই দেখেন, যে মূল বই দেখেন, ইন্সপেক্টরশিপে কিন্তু এরকম একটা প্রশ্ন আসছে 2-3 বছর আগে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে কি? এই যে যে পুলিশ অফিসারের কাছে যে বিবৃতিটা সাক্ষী দিল, এই বিবৃতি দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি মরে যায়, তাহলে এই বিবৃতিটা 32-1 ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দ্যাট মিন্স এই বিবৃতি কিন্তু মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য হবে, নয়াকারে না। কেননা আমরা জানি মৃত্যুকালীন জবানবন্দি হচ্ছে ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি। ঠিক আছে কিনা? তো কোনো ব্যক্তি যখন কোনো মামলা সম্পর্কে কোনো মানে তথ্য দেয় বা সাক্ষ্য দেয়, সে তো তার মৃত্যুর কারণের বিবৃতি দেয় না, সেই মামলা সম্পর্কে তথ্য দেয়। এই জন্যই বলতেছে এই বিবৃতি 32-1 ক্ষেত্রে প্রযোজ্য না। এখন যারা নতুন, তারা তো বুঝতেছে যে 32-1 আবার কি। এটা সাক্ষ্য আইনের বিষয়, যেখানে মৃত্যুকালীন জবানবন্দির সংজ্ঞা দেছে। কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো যে কোনো ব্যক্তির নিকট প্রদান করে, তাকে এই মৃত্যুকালীন জবানবন্দি বলে। পিআরবি 266 বিধি মোতাবেক এই বিবৃতি সাধারণত আপনার কি করতে হয়? রেকর্ড করতে হয়। আর এখানে আর একটা পয়েন্ট বলছে যে এই বিবৃতি সাক্ষ্য আইনের 27 ধারাকে ব্যাহত করবে না। ব্যাহত করবে না মিন্স কি? মনে করো আমারে পুলিশ ডাকছে, জাহিদ ভাই ডাকছে, রহিম ডাকছে, যে আলামিন আপনি কি জানেন বলেন, আমি বললাম। তাহলে আমার বিবৃতির উপর ভিত্তি করে মামলা সংশ্লিষ্ট কোনো তথ্য বস্তু বা আলামত উদ্ধার হলো, তাহলে এই উদ্ধার অংশটুকু এই মামলার সাথে আদালতে প্রাসঙ্গিক হবে বা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, সুতরাং এই কথাই বলতেছে যে কার্যবিধির 160 ধারার যে বিবৃতি, এটা সাক্ষ্য আইনের 32-1 ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু সাক্ষ্য আইনের 27 ধারাকে আপনার ব্যাহত করে না। 5 মার্কের প্রশ্ন বুঝতে পারছেন? প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে এভাবে যে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের মামলা তদন্তের ক্ষেত্রে সাক্ষীর বিবৃতি সাক্ষ্য আইনের 32-1 ক্ষেত্রে প্রযোজ্য না এবং সাক্ষ্য আইনের 27 ধারাকে ব্যাহত করে না, বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমার গাইডেও আছে, দেখবেন ইন্সপেক্টরশিপের গাইডেও আছে, রাখাল চন্দ্র স্যারের বইতেও আছে। সুতরাং এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই আপনারা কি বুঝতেছেন না আমি একাই বুঝতেছি কন্দি? বুঝেন? এই বুঝতেছেন? তুমি যতই সূচি পড়ো, আইনের হাফেজ হয়ে যাও, কোনো কামে আসবে না, র্যাঙ্ক কিন্তু লাগবে না। যতক্ষণ পর্যন্ত তুমি অনেক প্রশ্ন না জানবা, অনেক প্রশ্ন তোমার মাথার ভিতর না থাকবে, ততদিন পর্যন্ত ভালো রেজাল্ট কোনোভাবেই সম্ভব। আপনি আইনের সূচি খুব ভালো পারেন, এই যে দেখেন এই যে কার্যবিধির 160, 61, 62 সবাই জানে যে কোন ধারায় কি কইছে, কিন্তু এরকম প্রশ্ন যে হতে পারে
তাহলে কি আপনি কি জানতেন? জানতেন না, হয়তো যারা ভালো পড়ে তারা আগে জানতো, কিন্তু এইসব প্রশ্ন এখান থেকে এইভাবে আসতে পারে। কি শামীম ভাই, ঠিক আছে না প্রশ্ন? এই প্রশ্নগুলো এইভাবেই কিন্তু আপনার আসবে। কথা কি বুঝছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আচ্ছা, আমরা এখন চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 163 ধারায়। 163 ধারায় কি বলতেছে বন্ধুরা? 163 ধারায় বলতেছে, এই যে যে আপনি আসামির বিবৃতি, অর্থাৎ এই যে সাক্ষীর বিবৃতি আপনি নেবেন, এই যে মূলত 163 ধারা আছে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির যে বিবৃতি, এই বিবৃতিটা নেওয়ার ক্ষেত্রে আপনি এই কম পড়া মানে কি বেশি পড়তে হবে ভাই? পড়া একবার শেষ হবে আবার রিভিশন দেবো, আবার রিভিশন দেবো। পরীক্ষার আগে সব আইন কমসে কম 15 বার আমরা পড়াবো। ভালো রেজাল্ট করতে গেলে কম পড়লে হবে? বেশি বেশি পড়তে হবে। 163 ধারায় আপনাকে বলতেছে কি করা যাবে না, কোনো প্রকার ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি আপনাকে দেখানো যাবে নয়াকার। এমসিকিউ, কি কি দেখানো যাবে না? প্রলোভন দেখানো যাবে না, প্রতিশ্রুতি দেখানো যাবে না, হুমকি দামকি দেখানো যাবে না। কয় ধারায় বলতেছে? 163 ধারায় বলতেছে। এই সেম কথাটা আবার বলতেছে সাক্ষ্য আইনের 24 ধারায়, যে আসামিকে কোনো প্রকার ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি বা পার্থিব সুবিধার বিনিময়ে কোনো স্বীকারোক্তি আদায় করা যাবে না। যদি আপনি করেন, এই ধরনের স্বীকারোক্তি কি হবে? অগ্রহণযোগ্য হবে, অপ্রাসঙ্গিক হবে, অর্থাৎ এটার ভ্যালুলেস হবে। এই কথা বলতেছে কার্যবিধির 163 দ্বারা। আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি 164 দ্বারা। অনেকের ভুল ধারণা আছে বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, কোন কোন ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবে তাদের নামের কথা বলতেছে 164 ধারায়, ঠিক আছে কিনা? আর স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ডের পদ্ধতি কি বা ক্ষমতা মানে কিভাবে করতে হবে, সেটা হচ্ছে 364 ধারায়। আমাদের সময় এরকম প্রশ্ন পরীক্ষা আসছিল যে স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ডের পদ্ধতি সিআরপিসির কয় ধারা। বেশি আমিও ভুল করছিলাম এটা, আমি লিখছিলাম 164 না, 164 না, এটা হলো 364। কত? সিআরপিসি 364। আর 164তে আপনাকে বলতেছে যে এই জবানবন্দি মানে কিভাবে রেকর্ড করবেন, মানে এই মানে সরি, ক্ষমতা কার, অর্থাৎ কোন ম্যাজিস্ট্রেট এই জবানবন্দি রেকর্ড করতে হবে, ক্ষমতাটা কার। ক্ষমতার কথা আপনাকে বলতেছে যে আপনার 164 দ্বারায় বলতেছে যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি পুলিশ অফিসার নহে, এমন ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারবে। অন্য কেউ এই জবানবন্দি রেকর্ড করতে পারবে না। এখন যারা পুরন তারা তো জানো, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা মূলত কি। স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা হচ্ছে একটা বিবৃতি। কি বিবৃতি? অর্থাৎ নিজে অপরাধ করছেন, এই অপরাধের দায় স্বীকার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট যে বিবৃতি প্রদান করা হয় তাকেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা কনফেশন বলা হয়ে থাকে, বা স্বীকারোক্তি বলা হয়ে থাকে। কার্যবিধি 164, 364, পেয়ারবি 467 বিধি অনুসরণ করে এই কার্যক্রমগুলো সাধারণত কি হয় আপনার করা হয়ে থাকে। বলেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে কি শিখলাম আমরা? স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি? স্বীকারোক্তিমূলক জবানবন্দি এর অন্য শব্দ আছে একরারনামা বা দোষ স্বীকারমূলক বিবৃতি। 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধির 164, 364, সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারার অনুসরণ করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এমসিকিউ, কোন ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট যে বিবৃতি স্বীকার মানে প্রদান করা হয়ে থাকে নিজের দোষ স্বীকার করে, তাকেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলা হয়ে থাকে। ধারা কি দেবো? ধারা দেবো 164, 364, 167 বিধি আমরা দেবো, এটা নোট দেবো। স্বীকারোক্তিমূলক জবানবন্দি এর উপর ভিত্তি করে মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা যায়, তাই এই বিবৃতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। 283 স্বীকৃতি। স্বীকৃতি শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া, ঠিক আছে কিনা? স্বীকৃতি মৌখিক বা লিখিত হতে পারে, ওইসব পরোটা পরে কবানি। আচ্ছা, তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের ক্ষমতা কার্যবিধির কয় ধারা? 164 ধারা। পদ্ধতি কয় ধারা? 364 ধারা। কে কে রেকর্ড করতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর কে পারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর কে পারে? পুলিশ অফিসার নহে এমন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে কে পারে না? এমসিকিউ। তাহলে কোনো পুলিশ অফিসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারে নয়াকারে না। এখন এখানে কথা হচ্ছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে গেলে আসামিকে আপনি কয় ঘন্টা সময় দেবেন? এমসিকিউ, আসামিকে আপনি 3 ঘন্টা সময় দেবেন সর্বনিম্ন। এই এমসিকিউটা পরীক্ষা আসছিল, ভাষ্যতে আছে। কয় ঘন্টা সময় দেবেন? 3 ঘন্টা সময় দেবেন।
আপনি তাকে বোঝাবেন, আপনি এই স্বীকারোক্তি দিতে কিন্তু বাধ্য না। যদি আপনি স্বীকারোক্তি দেন, আপনি স্বেচ্ছায় দেবেন, কোনো প্রকার ভয় ভীতি বা কারো পর কারো প্রভাবিত হয়ে বা কারো প্ররোচনায় এই স্বীকারোক্তি আপনি দেবেন না। যদি আপনি দেন, এই স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে ব্যবহার হবে, এমনকি আপনার জেল জরিমানা, এমনকি আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এখন আপনি যদি দিতে চান দেন, না দিতে চাইলে না দেন, কোনো সমস্যা আপনার এখানে নাই। এরকম আপনাকে বোঝাই দেবে। কে বোঝাবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোঝাবে। এমসিকিউ কাকে বোঝাবে? এই আসামিকে বোঝাবে। তারপরে বুঝ বুঝ মানিয়ে যদি বোঝে, তাহলে বিবৃতি দেবে। আর যদি না দেয়, তাহলেও কোনো কিছু নাই, আসামিরে কারাগারে আপনাকে পাঠাই দেবে। এখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবে কি কি পদ্ধতি অনুসরণ করে, সেই কথা আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারায়। 1 নম্বর পদ্ধতি হচ্ছে আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আসামি আসামিকে ম্যাজিস্ট্রেট সকল বিষয় বুঝিয়ে বলবে, 3 ঘন্টা সময় দেবে। তারপর হচ্ছে কোনো প্রকার ভয়ভীতি দেখাবে না, আসামির ভাষায় রেকর্ড করতে হবে, ইংরেজি ভাষায় রেকর্ড করা যাবে, আদালতের ভাষায় রেকর্ড করা যাবে। প্রশ্ন ম্যাজিস্ট্রেট করবে এবং উত্তর আসামি দেবে। উত্তর এবং প্রশ্ন সবই রেকর্ড করতে হবে। এরপরে আসামির বিবৃতি শেষ হওয়ার পরে আসামিকে এটা দেখাতে হবে। আসামি নতুন করে আরো যদি প্রশ্ন করা হয় বা নতুন কোনো কিছু যোগ করতে চায়, সেক্ষেত্রে সেটা ওখানে যোগ করতে পারবে। এরপরে বলতেছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবে, আসামি স্বাক্ষর করবে। এই হলো রেকর্ডের পদ্ধতি। যদি স্বাক্ষর না করে, কয় ধারায় অপরাধী বলো? কয় ধারায় অপরাধী বলো ভাই? কয় ধারায় অপরাধী? 180 ধারায়। থ্যাংক ইউ। কে অপরাধী? ওই যে যিনি বিবৃতি দিচ্ছেন, অর্থাৎ আসামি বিবৃতি দিচ্ছেন, এই আসামি হচ্ছে দণ্ডবিধির আপনার ওই 180 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে আজকে আমরা অনেকগুলো প্রশ্ন এখান থেকে জানতে পারলাম। আজকে আমরা পড়লাম 156 থেকে 164 ধারা কোন আইনের? এই সিআরপিসি আইনের। এখন আমরা চলে যাব দণ্ডবিধির ক্লাসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দণ্ডবিধির ক্লাস আজকে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, ভালো লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই শোনেন, এই যে একটা বই আছে, এই বইটা সবাই নিতে পারেন। এটা হচ্ছে এসআই রাজীব স্যার লেখছে। ভালো বই, খারাপ না। হ্যাঁ, এটা দেখতে পারেন যারা একবারে নর্মাল, মানে অল্প বোঝেন বা অল্প পারেন, এই বইটা অর্ডার করে কিনতে পারেন। খারাপ না, মানে নর্মাল বই, তবে ভালো। মানে আমরা যেরকম গাইড লেখছি না, স্যার এভাবে লেখছে, দিতে পারেন। মানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আছে, দেখবেন। কোনো বই কিনে কোনদিন লস হয় না, ঠিক আছে? বই কিনে লস হয় না। স্যারকে ফোন দেবেন, স্যার দিয়ে দেবে, সমস্যা নেই। ভালো আছে। যে কোনো বই কিনবেন, কোনদিন লস নাই, একটা জিনিস মনে রাখবেন। যে কোনো বই আপনি কিনবেন, কোনো লস নাই, একটা ধারা হলেও আপনি শিখতে পারবেন। এটাই। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমার বই নাই ভাই, আমার বই নাই। আমি বইটা একটু পরে চাবো, আর একটু স্ট্যান্ডার্ড করে 15 বছরের প্রশ্ন দিতে পরে করবো ইনশাল্লাহ। আচ্ছা। উম রাজীব স্যারের নাম্বার নেবেন আপনারা? রাজীব স্যারের নাম্বার নেবেন, আমার কথা বলবেন, একটু কম রাখবে, সমস্যা নাই। বলবেন যে আপনি আলামিন ভাইয়ের ক্লাসে আছেন, স্যার একটু কম রাখতে কইছে, বলবেন। নাম্বার নেন। 01711, নাম্বার লেখেন। 01711, ক্লাস শেষে 1 মিনিট ফোন দেবেন। উনি খুব ভদ্রলোক। 01711 87 36 53, 87 36 53, 01711 87 36 53। ঠিক আছে? কিছু হলেও কম রাখবে, আমার কথা বলেন, সমস্যা নেই, বলবেন যে আপনি আলামিন স্যারের ক্লাসে আছেন। হ্যাঁ, কম রাখবে। যারা একেবারে যার যার বই আছে তার নিয়ে দরকার, যারা একেবারে নাই বা নিতে চাও সে নিতে পারো। ভালো বই, খারাপ না। আচ্ছা, তো আমরা এখন চলে যাব দণ্ডবিধির ক্লাস। দণ্ডবিধির ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দণ্ডবিধির ক্লাসে আমরা এখন প্রবেশ করব। দণ্ডবিধিতে আমরা পড়ছিলাম আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, এই সেশনটা এতই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক বছর এখান থেকে আমাদের প্রশ্ন আসে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হচ্ছে কার? দণ্ডবিধি আইনের 96 থেকে 106 ধারা পর্যন্ত এখানে আলোচনা করছে। আত্মরক্ষার এই 96 থেকে 106 ধারা থেকে অনেক প্রশ্ন আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু আসে। কিরকম আসে? আপনারা জানেন যে আত্মরক্ষা কি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি, দেহর রক্ষার্থে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, সম্পত্তি রক্ষার্থে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়,
দেহের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, সম্পত্তির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, এরকম প্রশ্ন কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু আসে। তো আমরা আজকে গত ক্লাসে আত্মরক্ষার অধিকারের সংজ্ঞা আমরা কিন্তু পড়ে ফেলছি। আজকে আমরা পড়ব হচ্ছে এই দণ্ডবিধি আইনের এই 96 97 তো পড়ছি, 98 ধারা থেকে সামনের দিকে আমরা ইনশাল্লাহ চলে যাওয়ার চেষ্টা করব। 98 ধারায় বলতেছে এই যে যে কার্যবিধির দণ্ডবিধির যে 84 এবং 85 ধারায় অপ্রকৃতস্থ ব্যক্তি, হ্যাঁ, তারপর আছে নাবালক ব্যক্তি, আনসাউন্ড ম্যান বা ইনটক্সিকেটেড পারসন, এদের কাজ কিন্তু দণ্ডবিধি আইনে অপরাধ না। কিন্তু এরা যদি কোনো কাজ করে তাদের কাজের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনি প্রয়োগ করতে আপনি পারবেন। একজন পাগল আপনাকে মনে করেন লাঠি দিয়ে মারতে আসছে, তাহলে কি আপনি কি বাড়ি খেয়ে মরে যাবেন? না। পাগল আপনাকে মারতে আসছে, দণ্ডবিধি আইনে পাগলের কাজ কি না, কোনো অপরাধ হিসেবে গণ্য হবে, নয়াকারে না। কথা কি বুঝছেন? কিন্তু দণ্ডবিধি আইনে বলতিছে এই পাগল লোকের কাজ, ইনটক্সিকেটেড পার্সনের কাজ, আনসাউন্ড ব্যক্তির কাজ, অপরিণত বিবেক যাদের কাজ, এদের কাজের বিরুদ্ধে 98 ধারা মোতাবেক আত্মরক্ষার অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ আপনি অধিকার প্রয়োগ করতে যদি সে মরিও যায়, দণ্ডবিধি আইনে কি হবে না, বলতেছে এটা কিন্তু বেসিক্যালি কোনো অপরাধ হিসেবে আপনার গণ্য হবে, নয়াকারে না। এই কথাটাই আমাকে বলতেছে। কালকে আমার পরীক্ষা, একটা দোয়া করি আমার জন্য ভাই, কি আসবে না পরীক্ষা আল্লাহ জানে। আচ্ছা, কি কি হবে না? বলতেছে দণ্ডবিধি আইনে হচ্ছে আপনার কোনো অপরাধ হবে না। কয় ধারায় বলতিছে? 98 ধারায় আপনাকে বলতিছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন কি হবে? প্রশ্ন আসতে পারে যে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি, ব্যাখ্যা ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন আসবে আত্মরক্ষার অধিকার কি, অপ্রকৃতস্থ ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি, ব্যাখ্যা করো। তখন তারা কি দেবেন? পরীক্ষা হচ্ছে এই যে ড্রাইভিং লাইসেন্স রেনু করবো, সে রেনু করার পরীক্ষা। আগে আগে একটা করছিলাম ঢাকাইতে, মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, ওইটা আবার এখন রেনু করবো আর কি। আচ্ছা, পারবানি ইনশাল্লাহ, কি কন? শোনেন, লাইসেন্স থাকা ভালো, কথা বোঝেন নাই আমার। নিজে সচল থাকতে হয়, ঠিক না? লাইসেন্স তো কাজে লাগবে না, ঠিক আছে, তারপর পকেটে থাকলো বা বাসায় থাকলো, লাইসেন্স আমার আছে। হ্যাঁ, এটাই। কালকে সকালে ভোরে যাব মাগুরা পরীক্ষা দিতে। 300 টাকা দেয়া লাগবে নাকি, কি দেয়া লাগবে? দিলে পাস, দিলাম, সমস্যা কি? আচ্ছা, মাগুরার কেউ থাকলে আইসেন। মাগুরা কালকে শহরে থাকবো ইনশাল্লাহ সকালের থেকে। আচ্ছা, তাহলে এখানে এই 98 ধারা থেকে এরকম প্রশ্ন আমাদের আসতে পারে। 99 ধারাটা হচ্ছে দণ্ডবিধি আইনের আত্মরক্ষার সীমা, অর্থাৎ এই অধিকার আপনি কখন কতটুকু প্রয়োগ করতে পারবেন, পরিধি। পরিধি এবং সীমা এই 99 ধারায় আপনাকে আলোচনা করছে। 99 ধারায় আপনাকে মোট 4টি পয়েন্ট বলছে, অর্থাৎ দণ্ডবিধি 96 থেকে 106 ধারায় আপনি যে এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারতেছেন, সবই কিন্তু দণ্ডবিধির ইনশাআল্লাহ দোয়া চাই 99 ধারার শর্ত সাপেক্ষে আপনাকে করতে হবে। অর্থাৎ 99 ধারার শর্তের মধ্যে না পড়লে আপনি কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। কথা কি বুঝতে পারতেছেন? 99 ধারার আপনার আত্মরক্ষার এই অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন, নয়াকারে না। এই 4টা পয়েন্ট তোমাকে মুখস্থ থাকতে হবে ভাই। এই 4টা পয়েন্ট বিভিন্ন গাইডে বিভিন্নভাবে লেখা আছে। আমার গাইডে মূল বইতে যেভাবে লেখা ওইভাবেই আপনাকে লিখতে হবে, বা হ্যান্ডবুকে যেভাবে লেখা আছে ওইভাবেই লিখতে হবে। 1 নম্বরে বলতেছে পদাধিকার বলে সরকারি কর্মচারীর সরল বিশ্বাসে সম্পাদিত কার্য মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা না থাকলে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, নয়াকারে না। এটা কি বুঝাইছে? মনে করো আমি আসামি ধরতে গেছি, এখন আমার কাজের বিরুদ্ধে যদি মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা না থাকে, তাহলে তুমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবা না। কারণ আমি ধরতে গেছি তরিকুল রে, তরিকুল অ্যারেস্ট হতে সে বাধ্য। আমারে আমি ধরতে গেছি বলে আমার সে মারি ফেলবে? না, সে কিন্তু মারতে পারবে না। অর্থাৎ সে কিন্তু আমার সরকারি কর্মচারী, আমি আমার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার সে কিন্তু প্রয়োগ করতে পারবে না। পারবে কখন? যদি আমার কাজের বিরুদ্ধে তার মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে সে কিন্তু পারবে। কথা কি বুঝছেন? এটা কিন্তু গ্যাপ আছে, অর্থাৎ একটা মানে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু মূল বইতে দেওয়া আছে। অর্থাৎ বলতেছে যে পারবে, কখন পারবে? মনে করো আমি একজনে ধরছি, আমি এই যে রফিককে ধরে নিয়ে মনে করো ক্রস ফায়ার মারবো, তাহলে এই ক্রস ফায়ার কি আইনগত বৈধ নাকি অবৈধ? অবশ্যই অবৈধ। তাহলে তার কিন্তু এখানে মৃত্যুর আশঙ্কা আছে, আসে না? তাহলে সেও কিন্তু আমার এই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। কখন?
যে যদি তার মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা থাকে। তাহলে সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধেও কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। কখন? এই যে এখন, অর্থাৎ যদি তার আমার কাজের বিরুদ্ধে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। আর একটা বলতেছে, ভাষ্যতে বলা আছে দেখবেন, বলতেছে যদি সে জানতে না পারে আমি একজন সরকারি কর্মচারী, তখন আমার কাজের বিরুদ্ধেও তার আত্মরক্ষার অধিকার থাকবে। আর 3 নম্বরে বলতেছে যে সরকারি কর্মচারীর পরিচয় জানতে চাওয়া হলে আমি যদি তাৎক্ষণিক পরিচয় না দিতে পারি, সেও কিন্তু আমার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। রিটেনে প্রশ্ন আসতে পারে, আত্মরক্ষার অধিকার কি? সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? কি বলছে? সরকারি কর্মচারী কাজের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা নেই 34-এর কতে ক্রসফায়ার বৈধ। ক্রসফায়ার 34-এর কথা কি বলছে? গুলি করে মারা যাবে, অর্থাৎ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। আন্দাজ ওটা কি ক্রসফায়ার? ওটা বিশেষ ক্ষমতা আইনের 34-এ নাকি ধারা ঠিক আছে নি? ওখানে বলা আছে যে একটাই মাত্র আইন যেখানে ক্রসফায়ার দিয়ে মৃত্যু কার্যকর করা যায়, অর্থাৎ গুলি করে মারা যাবে। ওটা তো আদালতের দণ্ড ভাই। ওটা হচ্ছে আদালতের দণ্ড, কথা কি বুঝছেন? ওটা হচ্ছে আদালতের দণ্ড। আচ্ছা, তো আমার কথা আশা করি ইনশাল্লাহ আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে এখানে এটা আমাদের 2 নম্বরে কি বলতেছে, যে পদাধিকার বলে সরকারি কর্মচারীর নির্দেশে সম্পাদিত কার্য মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা না থাকলে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। কিরকম? মনে করো আমি আমি এক পাবলিকরে কলাম যে ভাই রফিককে একটু ধরে ধরে দে আমারে। হ্যাঁ, পাবলিক কিন্তু গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে সহায়তা করতে বাধ্য না? তখন এই পাবলিক যখন রফিককে ধরতে যাবে, তখন পাবলিকের কাজের বিরুদ্ধে যদি মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে না। এখন একজন পাবলিক কিন্তু আসামি ধরতে মৃত্যু কার্যকর করে কিন্তু আসামি ধরতে পাবলিক পারবে না, পারবে? এই পারবে কিনা? পারবে না। সুতরাং পাবলিকের কাজের বিরুদ্ধে সে কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে না। আর একটা বলতেছে যে, কি হয়েছে ভাই, তাড়াতাড়ি শেষ করেন, ক্ষুধা লাগছে, খাইয়ে নেন তালি। আর শোনেন, আর একটা বলতেছে কি, যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকু করতে হবে, আত্মরক্ষার্থে তার বেশি আপনার করা যাবে না। আর 4 নম্বরে বলতেছে যতক্ষণ পর্যন্ত সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে, ততক্ষণ পর্যন্ত আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। আপনার পাশে পুলিশ আছে, আপনার পাশে থানা আছে, আপনি নিজে নিজে যাই এই একজন মানুষ মারি ফেলতে পারবেন না, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষের সাহায্য আপনাকে নিতে হবে। তাহলে রিটেনে যে প্রশ্নটা আসে এখান থেকে, যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না কোন কোন ক্ষেত্রে, তখন 99 ধারায় শর্তগুলো। আর আরেকটা প্রশ্ন আসে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পরিধি আলোচনা করো। এই পরিধি আলোচনা এই বছর পরীক্ষা যেটা আসছে 5 মার্কের ক্ষেত্রে 99 ধারাটাও লিখতে হবে। আর অন্যান্য যে ধারাগুলো আছে 100, 103, 106, এই সকল ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত আপনি ঘটাতে পারবেন, এই কথাগুলো আপনাকে লেখা লাগবে। আরেকটা প্রশ্ন পদোন্নতি পরীক্ষা আসে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানোর যৌক্তিকতাকে রহিতকরণ করা হয়েছে। রহিতকরণ করা হয়েছে মানে, কম পড়ান বা মাথায় ঢোকে না নাকি? আচ্ছা, ঠিক আছে, কমই পড়াচ্ছি তো ভাই, মাপসাই দাঁড়ান। তাহলে কি বলতেছে, যে মৃত্যু ঘটানোর যৌক্তিকতাকে রহিতকরণ করছে কখন? রহিতকরণ করছে হচ্ছে আপনার এই 99 ধারায় রহিতকরণ করছে, 101 ধারায় রহিতকরণ করছে, আর হচ্ছে আপনার ওই যে 104 ধারায় রহিতকরণ করে। 101-এ বলতেছে দেহের ক্ষেত্রে যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকুই করতে পারবেন, এই ক্ষেত্রে মৃত্যু ঘটানোর যৌক্তিকতাকে রহিতকরণ করছে। আবার সম্পত্তির ক্ষেত্রে 99 ধারা শর্ত সাপেক্ষে 104 ধারা মোতাবেক যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকু করতে পারবেন, এর বেশি করতে পারবেন না, এই ক্ষেত্রে মৃত্যু ঘটানোর যৌক্তিকতাকে রহিতকরণ করছে। কথা কি বুঝছেন? সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রিটেনে প্রশ্ন আসবে, আত্মরক্ষা কি? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পরিধি আলোচনা করো। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না কোন কোন ক্ষেত্রে? আত্মরক্ষার অধিকারের সীমা কি? এই 99 ধারা আপনাকে লিখতে হবে। আর আরেকটা প্রশ্ন ইন্সপেক্টরশিপে আসছিল, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে কখন প্রয়োগ করা যায় লেখো। তাহলে আমরা সরকারি কর্মচারী, আমাদের এটা ইম্পর্টেন্ট। তাহলে প্রয়োগ করা যাচ্ছে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা থাকলে, এবং সরকারি কর্মচারী যদি জানা জানা না থাকে, সরকারি কর্মচারী যদি পরিচয় জানতে চায়, সে যদি পরিচয় না দিতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই আত্মরক্ষার অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন। কথা কি বুঝছেন নাকি বোঝেন নাই? এই এই যে তানবিরুল হাসান কুমিল্লা, বলেন, আপনি আত্মরক্ষার সংজ্ঞা দেন, বলেন, এই লাল চিহ্ন কাটেন, বলেন, লাল চিহ্ন কাটেন, বলেন, আত্মরক্ষার সংজ্ঞা দেন, কন।
লাল চিহ্ন কাটে না আপনার? কন। স্যার, আত্মরক্ষার অধিকারের সংজ্ঞা হচ্ছে 99 ধারার শর্ত সাপেক্ষে নিজের মাল, নিজের যান, অপরের মাল, অপরের যান, সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে বলো। বলেন ভাই, বলেন, হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে, বলেন। এই আপনার চাকরি কত বছর? 3 বছর স্যার। ও, তাহলে তো সরি, তাহলে তো আপনার পারারও কথা না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এইটা বলেন। এই 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 আহমেদ শরীফ বলেন, আহমেদ শরীফ বলেন, আহমেদ শরীফ। শরীফ বংশের লোক, আমরা শরীফ বংশের লোক, বলেন। আহমেদ শরীফ বলেন। আত্মরক্ষার অধিকার বলেন। লাল চিহ্ন কাটেন ভাই। লাল চিহ্ন কেটে কথা বলতে হয়, আরে ভাই। বলেন, আত্মরক্ষার সংজ্ঞা বলেন। শোনা যায় নাকি স্যার? যাচ্ছে, বলেন সংজ্ঞা বলেন। 99 ধারা শর্ত সাপেক্ষে নিজের জানমাল, অপরের জানমাল, সরকারি স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষা করার নামই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটা হলো আলগা কথাবার্তা হয়েছে। মানে আমি তোমার ভালোবাসি, তুমি বাসলে বাসো, না বাসলে যাও গা, মানে এরকম আর কি, বুঝলেন? না, আলগা কথা। এরকম লিখলে তো ভালো মার্ক পাওয়া যাবে না। এরকম লিখলে সিরিয়াল যাবে 1000-এর উপরে। আপনি এভাবে লিখবেন। আমি কিভাবে শিখেছি? আমি শিখেছি আত্মরক্ষার অধিকার মানুষের সহজাত প্রবৃত্তি। এই অধিকার সারা বিশ্বে মৌলমানবের অধিকার হিসেবে স্বীকৃত। হ্যাঁ। 1860 সালে প্রণীত দণ্ডবিধির 99 ধারা শর্ত সাপেক্ষে নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারি সম্পত্তি মারাত্মক আক্রমণের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়ে থাকে। ধারা দেবো কি? 96, 97 ধারা দিয়ে দেবো, দণ্ডবিধি, তাই না? আমরা একটা নোট দেব যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। স্থাবর অস্থাবর সকল প্রকার সম্পত্তি রক্ষার্থে এই অধিকার প্রয়োগ করা হয়ে থাকে। ইহা ছাড়াও দণ্ডবিধি 96 থেকে 106 ধারা মোতাবেক আত্মরক্ষার অধিকার ক্ষেত্রবিশেষ প্রয়োগ করা হয়ে থাকে। সুন্দর সংজ্ঞা না? তাহলে এডে এডে মুখস্থ করতে তোমার কি সমস্যা ভাই? কি সমস্যা এটা মুখস্থ করতে? আচ্ছা, এটা কয়া লাগবে না। এই যে আমার নামে নাম, আল আমিন গাজী। আপনি কোন ঝিনাইদহ জেলা? বলেন। আত্মরক্ষার সংজ্ঞা বলেন। আসসালামু আলাইকুম স্যার। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হচ্ছে হ্যাঁ, আহ, নিজের যান, বলেন। নিজের মাল, অপরের যান, অপরের মাল, সরকারি সম্পত্তি রক্ষার জন্য যে হ্যাঁ, হ্যাঁ, আহ, প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়, আহ, করা হয়, সেটা হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। হয়েছে, আহ, ভালো হয়েছে, ধারা ভালো হচ্ছে ভালো করছেন। ভালো, ভালো 96, হয়েছে। 97। এই এটা বলেন। এই পুরনো স্টুডেন্ট কেটা আছে? দি পুরনো স্টুডেন্ট, পুরনো স্টুডেন্ট। অনেকেই তো পুরনো লোক আছে। এই যে এটা বলেন। এই যে পরিতোষ মজুমদার, আপনি কোন এএসআই, আপনি বলেন। পরিতোষ বলেন। পরিতোষ, লাল, এই লাল চিহ্ন কাটেন ভাই, লাল চিহ্ন কাটতে পারেন না? লাল চিহ্ন কাটে আনমিউট হন, বলেন। পারে না, যান, সময় নষ্ট। আমি এখন একজনরে 10টা প্রশ্ন করব। এই 10টা প্রশ্ন সবাই শুনবেন। 10টা প্রশ্ন আজকে শেখা হবে। আজকে 10টা প্রশ্ন করবো হচ্ছে মুকুল হোসেন নড়াইল। এ আমাদের প্রথম স্টুডেন্ট, তাকে করব। মুকুল বলো। লাল চিহ্ন কাটো। আর কেউ কথা বলবা না। বলেন স্যার। এই কথা বলেন না, কেউ কথা বলেন বলেন না। বলেন স্যার। ভাবি যাইতে করতে। একজন বলছে আমাদের কি চোখে পড়ে না নাকি? ওই আমি কেন মরি না, আজরাইল কি চেনে না আমারে, কি যেন গান আছে না? আজরাইল কি দেখে না স্যার? আজরাইল কি দেখেন না? এই ঘরেরও কি যেন গানটা ভুলে গেছি। যাও, বোঝার দরকার নাই। মুকুল ভাই বলেন, মুকুল ভাই বলেন। মুকুল ভাই বলেন। লাল চিহ্ন কাটছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি এখন, ওয়ালাইকুম আসসালাম, আমি মুকুল ভাইকে এখন 10টা প্রশ্ন গুনি গুনে 10টা এমসিকিউ জিজ্ঞেস করব। মুকুল ভাই 10টা প্রশ্নের উত্তর দেবে, তাহলে 10টা প্রশ্ন আমাদের সকলের শিখা হয়ে যাবে, ঠিক আছে? 10টা প্রশ্নে আমরা ঢুকে যাই। 10টা প্রশ্ন ঢুকে যাব। আচ্ছা, 10টা প্রশ্নের মধ্যে মুকুল ভাইকে আমি এখন প্রশ্ন করব যে তদন্তের ব্যতিক্রম কোনটি? পুলিশি সাক্ষী, আলামত, ড্রপ টেস্ট,
ম্যাজিস্ট্রেটের কার্যক্রম কি বলেন তো? ম্যাজিস্ট্রেটের কার্যক্রম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে বলেন নিচের কোনটি ইনকোয়ারির ব্যতিক্রম? সাক্ষ্য প্রমাণ, জবানবন্দি, বিচারিক কার্যক্রম কোনোটিই না। স্যার আর একবার একটু বলেন প্লিজ। নিচের কোনটি ইনকোয়ারির ব্যতিক্রম? সাক্ষ্য প্রমাণ, জবানবন্দি, বিচারিক কার্যক্রম কোনোটিই না। কোনোটি না স্যার। হুম, ঠিক আছে। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে জাস্টিস অব দ্য পিস হতে পারে নিচের কোন ব্যক্তি? সুপ্রিম কোর্টের বিচারক, দায়রা আদালতের বিচারক, নিম্ন আদালতের বিচারক কোনোটি না। সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার। থ্যাংক ইউ। বিচারকগণ। আচ্ছা, আপনি বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি পুলিশ হেফাজতে আটক রাখা যায় আসামি অসুস্থ থাকলে, আসামির আত্মীয় অনুরোধ করলে, আসামির স্ত্রী অনুরোধ করলে, কার্যবিধির 67 ধারা মোতাবেক আদালতের আদেশ থাকলে। 167 ধারার আদেশ থাকলে। আচ্ছা, স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষার্থে নিচের কোন অধিকার প্রয়োগ করা যায়? আত্মরক্ষার অধিকার, সম্পত্তি রক্ষার অধিকার, আহ, আত্মরক্ষা। আত্মরক্ষার অধিকার, হ্যাঁ। আপনি বলেন যে দণ্ডবিধি আইন অনুসারে কোন ধারা মোতাবেক সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ না? 94, 95, 98, 99। 95 স্যার। অপ্রকৃতস্থ বা অপরিণত বিবেকের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার বলবৎ রয়েছে নিচের কোন ধারায়? 96, 98। 97, 94, 95 কোনোটি না। 98। কোনোটাই না। কোনোটি না, 98 ধারায় আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি জি স্যার। বলেন যে কার্যবিধি আইন অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট কত প্রকার? তার চার বিচারিক প্রকার, তিন ম্যাজিস্ট্রেট ছয় প্রকার, দুই প্রকার। প্রকার? চার প্রকার। থ্যাংক ইউ। ছয় প্রকার। আপনি বলেন যে রাষ্ট্রীয় কর্ণিক কে নিয়োগ করে? রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, দায়রা জজ। প্রধান বিচারপতি। আচ্ছা, আপনি বলেন যে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা কয় কপিতে হয়? 1 কপি, 2 কপি, 3 কপি, 4 কপি? 1 কপি। আচ্ছা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় নিচের কোনটি উল্লেখ থাকে? সিডিএমএস, 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 আসামির নাম ঠিকানা, মামলার ধারা, উপরের সবগুলো? আসামির নাম ঠিকানা, মামলার ধারা উল্লেখ থাকে। না না, সিডিএমএস এ উল্লেখ থাকে ভাই। থানায় চাকরি করেন না? কোথায় চাকরি করেন? সিডিএমএস সিআরপিসি তে কিন্তু লেখা নাই, কিন্তু প্রতিটা পরোয়ানায় দেখবেন সিডিএমএস করা থাকে, অর্থাৎ অনলাইনে খারিজ করতে হয়, তাই না? থানায় জি আছেন কিডা কিডা? সিডিএমএস কোড থাকে, সিডিএমএস একটা কোড থাকে, হ্যাঁ, সিডিএমএস কোড থাকে। এটাও কিন্তু একটা আউট নলেজ। পরীক্ষায় সিডিএমএস কোড উল্লেখ থাকতে পারে। এখন তুমি থানায় চাকরি করো না, জানবা কেমবালা? এই জন্য জানতে হবে। ঠিক আছে। স্যার। থানায় নতুন স্যার, নতুন আসলাম স্যার, এই যে বাগেরহাটে পোস্টিং হয়েছে স্যার, নতুন এই যে 1 মাস হলো থানায় স্যার। ও, বাগেরহাট গেছেন? আচ্ছা জি আচ্ছা। স্যার। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ডাকযোগে যখন সমন প্রেরণ করা হবে তখন সমন কখন জারি হয়েছে বলে গণ্য হবে? সমন পৌঁছানো মাত্রই, সমন জারি করার আমার পরে? পৌঁছানো মাত্র। কোনোটিই না। আমার পৌঁছানো মাত্র এটা প্রমাণ হয়ে পৌঁছানোর যাবে। পরে, হ্যাঁ। এরপরে বলেন যে দণ্ডবিধি আইন অনুসারে কারাদণ্ড কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার? কারাদণ্ড 2 প্রকার। আচ্ছা, বর্ধিত দণ্ড দেওয়া হয় দণ্ডবিধির কোন কোন অধ্যায়ের অপরাধ করলে? এরা দ্বাদশ ও সপ্তদশ অধ্যায়ের অপরাধ করলে। 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের অপরাধ 17 করলে। আপনি অধ্যায়। বলেন দণ্ডবিধি আইন অনুসারে আপনার কত বছরে কম বয়স্ক ব্যক্তির কাজ অপরাধ না? 12 বছর, 18 বছর, নাকি 9 বছর, নাকি 10 বছর? 12 বছর স্যার। হ্যাঁ, 9 বছরে কম 9 বয়স্ক বছর। ব্যক্তির 9 কাজ বছর। অপরাধ না। 9 বছর। 9 বছর। আচ্ছা, এরপরে বলেন যে দণ্ডবিধি আইন অনুসারে কত বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি অনুমতি নিয়ে আপনার মৃত্যু বা গুরুতর জখমের উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ করলে অপরাধ হলে সেটা অপরাধ না? 18 বছরের ঊর্ধ্বে। 18 বছরের ঊর্ধ্বে। থ্যাংক ইউ। এরপরে বলেন যে নিচের কোন ক্ষেত্রে সম্মতি নিয়ে কাজ করলে অপরাধ হবে? আপনার যে ক্ষেত্রে সম্মতি কোনো অপরাধ সৃষ্টি করে না, যে ক্ষেত্রে সম্মতি কোনো অপরাধ সৃষ্টি করে, আইনে কোনো বিধান নেই, কোনোটিই না। এক্ষেত্রে অপরাধ সৃষ্টি করে স্যার, সম্মতি কোনো অপরাধ সৃষ্টি সৃষ্টি করে। করে। ক্লাস কি ভালো লাগলো ভাই? নেক্সট জি স্যার। আগামীকালকে আবার রাত 8টায় ক্লাস আছে ইনশাল্লাহ। 7টা 85 লিঙ্ক দিয়ে দেবো, সবাই থাকবেন। আগামীকালকে আমরা কার্যবিধির 165 থেকে সামনের দিকে পড়বো এবং দণ্ডবিধির 100 ধারার ওই পয়েন্টগুলো আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ অংশ থাকবে, আল্লাহ ভরসা। দোয়া চাই, কালকে আমার পরীক্ষা আছে, আমি দোয়া চাই। ঠিক আছে, আল্লাহ ভরসা। আর কি কোনো আছে? কোনো বলেন, কোনো অবজারভেশন আছে? বলেন।
কেউ কিছু বললে বলেন। আমি তো ইনশাল্লাহ পাস তো করবো করবো না। আমার তো লাইসেন্স এমনি আছে, কিন্তু ওটা রেনু করার জন্য আমার পরীক্ষা দেওয়া লাগবে, এই আল্লাহ ভরসা। স্যার ক্লাসটা একটু আগাই স্যার দিতেন ভালো বাড়ির হতো। কাজের উত্তরটা, স্যার বাড়ির কাজের উত্তরটা 132 দ্বারা দিছেন, ওটা কিভাবে হলো? ওটা স্যার একশো ক্লাস আধা একত্রিশ ঘন্টা পিছানো একত্রিশ যায় কিনা? জি স্যার, ওটা একটু কারেকশন দিন। স্যার ইংরেজি শিটটা একটু দেন, ইংরেজি শিট। আর স্যার একশো দিচ্ছি ছয় তো ভাই। পাঠাইলে একটু দেখিয়েন স্যার। স্যার আমাদের নতুনদের দিকে একটু ফলো রাখেন স্যার। আনসারুল ইসলাম সোহাগ, নতুনদের উদ্দেশ্য সবাই একশো নতুন, ছয়ের এখানে জায়গায় এখানে একশো পুরনো কেউ ষাট নাই, হয়ে যারা এই গেছে, বছরে একশো পড়ার জন্য ছয়ের ভর্তি জায়গায় হয়েছেন 60। সবাই নতুন। সুতরাং নতুনদের উদ্দেশ্য, মানে বিনয়ের সাথে একটা কথা বলি আমি, যে তোমাদেরকে ভাই ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, ধৈর্যের কোনো ব্যতিক্রম নাই, ঠিক আছে? স্যার ইসে স্যারের ল এন্ড বইটা কেমন? যদি আগে একটু বলি ক্লাসে আসলে একটু ভালো লাগতো। স্যার ইসে স্যারের ল হ্যান্ড বইটা কেমন? বাড়ির কাজে স্যার ধারা ভুল হয়েছে একটা, একটু আর একটু সতর্ক হয়ে দিয়ে মনে হয় ভালো হয়। শোনেন, এই যে ঈশার বই ভালো, কোনো বই খারাপ না ভাই, আমি কেন খারাপ বলবো? ঈশার বই ভালো আছে, নিতে পারেন, কোনো সমস্যা নাই, মন চালে নেন, ঠিক আছে কিনা? তো ঈশা স্যারের বইতে তো নাই, মানে ওই যে প্রশ্ন নাই, উনি তো এমনি ওই মানে বইয়ের মতো করছে আর কি, হ্যান্ডবুকের মতো করছে, কিন্তু আসলে স্যার রাজেশ স্যারের বইয়ের কোন বইটার কথা বলছিলেন স্যার? কি ভাই? রাজেশ স্যারের কোন বইটার কথা বলছিলেন স্যার? রাজীব স্যারের নাম্বার দিয়ে দিছি না, ওই বইটা নাও, সমস্যা নেই, উনি অনেক প্রশ্ন আছে বইতে, হ্যাঁ প্রশ্নগুলো দেখবা তোমরা। স্যার আপনার বইটা আমরা কবে থেকে পাবো? আপনার বইটা হইলে ভালোই তো স্যার। আমার কাছে তো বই নাই রে ভাই, আমার বই যেটা আছে এটা কিছুদিন পরে, আমার বইয়ের কথা পরে ভাই, বই নাই, তাই লজ্জা দেবেন না। পড়াইতেছেন আমরা তো ওগুলা নিতে পারতেছি না, এবার মুখে মুখে বললে তো স্যার মুখস্থ করা যাচ্ছে না, বই থাকলে বই থেকে পড়লে আপনার ক্লাস থেকে পড়লে না, এই শোনেন ভাই, আপনাদের একটা ভুল ধারণা, আমি যে প্রশ্নগুলো মুখে মুখে বলতেছি এগুলো তো বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ দেওয়ার পরে এগুলো আবার লিখে আবার উত্তরও দিয়ে দিচ্ছি, তাহলে সমস্যা কি ভাই? আবার তখন আমি বলি শোনো, যখন কার্যবিধির উত্তর সব দেওয়া শেষ হয়ে যাবে, কার্যবিধির একটা পিডিএফ আলাদা দিয়ে দেবো আমি, স্যার এই যে আপনি যে সমস্যা তো প্রশ্নগুলো নাই। বলেন বইয়ের পিডিএফটা দেওয়া যাবে নাকি? এই প্রশ্নগুলো কি স্যার স্যার একটা কথা কোনো বলতে নোট চাইছিলাম নাই? স্যার। বলেন। তপেন্দ্রলাল ত্রিপুরা রাঙামাটি। আমি একটু বলি শোনেন, এখানে আসলে কত লোক পড়ে দেখছেন? তো উপর আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ, আমি কষ্ট করি বা পড়াই বা আপনারা আমাকে ভালোবাসেন, আমার কাছে পড়েন, এটা আল্লাহর রহমত, তাই না? আমি তো আর মানে এখানে কিন্তু কেউ কাউরে জোর করে পড়াইতে পারে না, আপনারা আমি ভালো পড়াই না খারাপ পড়াই এটা আপনারা বলবেন, বা আমি ফাঁকি দেই কিনা এটা আপনার নিজেরাই যাচাই করবেন। তো আলহামদুলিল্লাহ ভালো পড়াই বলেই তো আপনারা আছেন, তাই না? তো অনেক লোক, সেক্ষেত্রে সবাই স্যার যদি একটা কথা প্রশ্ন বলার তো সুযোগ জানাবো পাই স্যার। বা সবাই যদি কথা বলেন, তাহলে পরিবেশটা কি হয়, বিদ্যুৎ হয়। এই জন্য আমি ক্লাসে কমেন্ট অপশন বা কথাবার্তা বন্ধ করে রাখি, আমি কথা বলেন নাই ভাই? স্যার একটু আস্তে আস্তে ক্লাস করলে স্যার ভালো হয় স্যার, একটু স্লো একটু ভালো ক্লাস হয়েছে করলে স্যার। বোঝা যাবে। বলো। স্যার এই যে আপনি যে প্রশ্নগুলো বলেন স্যার, এই প্রশ্নগুলোর কোনো ইয়া দেওয়া যায় না? প্রত্যেকটা ধারাই তো প্রশ্ন আছে, কয়েকটা করে প্রশ্ন বলেন স্যার, এটা তো ভাই শোনেন, প্রত্যেকটা ধারা থেকে যে প্রশ্নগুলো হয় এরকম যদি আলাদা আমি যদি আবার নোট করে আবার দেই, তাহলে তো এই কার্যবিধি পড়াতে লাগবে না এই 5 মাস। বুঝতে এগুলো পারছি। শুনতে হবে, জাস্ট একটা ধারণা নেন, পরীক্ষাতে এগুলো আসবে এরকম কোনো কথা না, আসলে আপনার একটা ধারণা হলো যে স্যার তো এরকম পড়াইছিল, ভাই তো এরকম পড়াইছিল, নিজের থেকে 2 থেকে 4 কলম আপনি লিখতে পারবেন, ঠিক আছে কিনা? স্যার একটু আস্তে বললে ওটা একটু লেখাও যায় স্যার, নোট নেওয়া যায়, তা তো জোরে বলেন স্যার লেখা যায় না। ঠিক আছে, ঠিক আছে। স্যার কোন কোন ক্ষেত্রে ওই সম্মতি সম্মতি বললে গণ্য হবে না? এটা কি স্যার শুধু 90 ধারা লিখলে হবে নাকি আর কোনো ধারাগুলো লিখতে হবে স্যার? না, 90 দ্বারা, শুধু 90 দ্বারা লিখলে হবে, সম্মতি 5টি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। ও, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অনিক পারভেজ বলেন। স্যার ওই যে গতদিনকে যে মডেল টেস্ট হয়েছিল 29 নম্বর প্রশ্নটা কি একটু দেখবেন স্যার? কি প্রশ্ন বলেন তো ভাই? কারাদণ্ড কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার, সশ্রম স্যার বিনাশ্রম, ওটা ওইখানে ভুল ওই লাগানো আছে, ঠিক করে হ্যাঁ ওই নেবেন। ঠিক আছে স্যার। স্যার ওই যে আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া ওটা বাড়ির কাজ দেন স্যার ওইটা। ওটা পরে পরে দেবো ভাই, ওটা আসুক সিরিয়ালে পরে স্যার দেবো। ওটা আপনি প্রশ্নটা সুন্দরভাবে লিখে দেন, আমরা একটু মুখস্থ করে ফেলি। ওটা আছে মুখস্থ লেখা আছে, এটা পরে দেবো, সিরিয়ালে প্রশ্নগুলো আসুক ভাই, যেগুলো ও, সিরিয়াল আছে ওইভাবে দেই। আর ঠিক আগামীকাল আছে। ক্লাসে থাকবেন, ঠিক আছে?
নতুন বাড়ির কাজ দিচ্ছি, নতুন বাড়ির কাজ সবাই করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর বন্ধু বান্ধবদের একটু দাওয়াত দেন, ক্লাসে ইনভাইট করেন। আর মাগুরায় যারা আছেন আশেপাশে শ্রীপুর থানায় চলে আসবেন, স্যার লাইভে রাখতে হবে। বলেন। হ্যালো স্যার, ওই যে অনেকে তো আমরা ওই যে ফেসবুকে আপনার ভিডিও গুলো দেখতে পারি না স্যার, অনেক সময় ক্লাস দেখতে মিস পারেন না হয়। কেন? 30 দিন আপনাদের লিঙ্ক দিয়ে রাখি, অ্যাড হন না কেন? যে নাই, ওই যে ফেসবুকের গুলো লিঙ্ক স্যার, লিঙ্ক দিচ্ছি ফেসবুকে আমি। ফেসবুক ফেসবুকে স্যার গ্রুপের একটু অ্যাড করে দেন। লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি। হোয়াটসঅ্যাপে হাই লেখেন বা লিঙ্ক এটা চান যে স্যার লিঙ্ক পিনের দেন, মতো ভাই লিঙ্ক হয়ে দেন। রয়েছে, এই জন্য মানে ছোটে না, পিনটা সরে না, কারণটা বুঝলাম না। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, স্যার ধন্যবাদ ওই সবাইকে। প্রশ্নে আর একটা স্যার ছিল স্যার, এই যে প্রথম কার্বন কপি, এই যে কিসের কার্বন কপি জানো? এজাহারের। এজাহারের এজাহারের কার্বন প্রথম কপি স্যার। কার্বন স্যার কপি। ওইটা প্রথম কার্বন কপি, ওটা তো পুলিশ সুপারের কাছে যাবে না স্যার? ওটা হ্যাঁ, ঠিকই তো আছে। এটা প্রথম আদালতে কপি দেওয়া স্যার, এই বিষয়ে তো আদালতে, মানে ভুল আছে। প্রথম কার্বন কপি পুলিশ সুপার, দ্বিতীয় কার্বন কপি হচ্ছে আপনার কোথায়, সাইকেল বেশি যাবে, সার্কেল, আর তৃতীয় কপি থানায় থাকবে, মেন কপি আদালতে যাবে। আদালতে যাবে। হ্যাঁ, এখন তো কোনো কার্বন নাই, এখন তো ডাইরেক্ট ওই যে সিডিএমএস এ করে, অনলাইনে করে। ওটার উত্তর কি? পুলিশ অফিস না, পুলিশ সুপার প্রথম কার্বন কপি। প্রথম কার্বন কপি পুলিশ সুপারের অফিসে। এটা ফটোকপি করে রাখ স্যার, এই যে মেনটা ফটোকপি করে রাখ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন। 98 ধারা স্যার 2 নম্বর উদাহরণ একটু বুঝতে পারতেছেন না স্যার। বলেন। 98 ধারা 2 নম্বর উদাহরণ, কোনটা রাত্রিবেলায় কোনো ব্যক্তি গৃহে প্রবেশ করে, যে গৃহে প্রবেশ করিবার জন্য তাহার আইনানুগ অধিকার আছে, খ শুধু বিশ্বাসে কে অপরটি গৃহে প্রবেশকারী বলে মনে করিয়া কে আক্রমণ করে, এক্ষেত্রে এই ভুল ধারণা অধীনে না করিয়া থাকিলে খ এর বিরুদ্ধে ক এর হ্যাঁ ভাই, ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার। হ্যাঁ ভাই, ফোন দিয়েছিলেন, আমি আবার ব্যস্ত ছিলাম তো ক্লাসে। বলেন দাদু ভাই, ওই যে ফোন দিয়ে গেছে, আচ্ছা, রাখেন রাখেন, আমরা কালকে কথা বলবো। ভালো থাকেন, হ্যাঁ।